সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমার সাথে তোমরা যুক্ত হয়ে পড়েছো আশা করছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সাথে বরাবরের মতো আমাদের রাত্রিকালীন ক্লাসে যুক্ত হয়েছি। তোমরা আশা করছি আমার সাথে যুক্ত হয়েছো। দিতে আছে লিখে দিতে কাছে আছে প্রোগ্রামে আছে না, একটা প্রোগ্রামে আছে, পরে কথা বলছি। 10:30টার পর কথা বলছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা যুক্ত হয়ে পড়েছো। আমরা কারক করাচ্ছিলাম, কারক তোমাদের করাবো, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। পদ প্রকরণের একটি পদ কিন্তু বাকি আছে, অব্যয় পদ। হ্যাঁ, পরে অনেকে বলেছো কিন্তু আগে বলনি, আমারও মনে ছিল না, তো আমরা একটু করেই ফেলি, কারণ কোনো কিছু বাকি রেখে সামনে আগানো ঠিক না। একটু অব্যয়টা লিখে ফেলো। লেখো দেখো, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। যদি সংজ্ঞাটা আমি প্রথম দিন বলেছিলাম, তো আরেকবার বলছি ফর্মুলেটিস করে, যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে, তাকে অব্যয় পদ বলে। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। দেখো, ভাষা ভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে। ভাষার ভিত্তিতে তথা ভাষা ভিত্তিক ভাবে। ভাষার ভিত্তিতে তথা ভাষা ভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার। কি কি? একটি হচ্ছে খাঁটি বাংলা অব্যয়, একটি হচ্ছে বিদেশি অব্যয়, আর একটি হলো তৎসম বা সংস্কৃত অব্যয়। ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে অব্যয় তিন প্রকার: খাঁটি বাংলা অব্যয়, বিদেশি অব্যয়, তৎসম বা সংস্কৃত অব্যয়। তৎসম বা সংস্কৃত অব্যয়। এখন পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয়, নিচের কোনটি তৎসম অব্যয়, নিচের কোনটি বিদেশি অব্যয়। বুঝতে পারলেন? প্রশ্ন এমন হতে পারে, নিচের কোনটি খাঁটি বাংলা অব্যয়, কোনটি বিদেশি অব্যয়, কোনটি তৎসম অব্যয়। কিংবা একটু অব্যয় দিয়ে বলবে এটি কি জাতীয় অব্যয়, এটি কি জাতীয় অব্যয়। আমরা দেখিনি খাঁটি বাংলা অব্যয় কি কি? লেখেন আর, আবার, ও, হ্যাঁ এবং না। আর, আবার, ও, হ্যাঁ, না। অথবা অনেকে এইভাবে সাজিয়ে লিখতে পারেন যে হ্যাঁ, আবারও, আর না। কে লিখতে পারবেন? হ্যাঁ, আবারও, আর না। তাহলে হ্যাঁ, আবারও, আর না। মনে রাখার সুবিধার জন্য অনেকে এইভাবে লিখতে পারেন। তাহলে খাঁটি বাংলা বই পরীক্ষার প্রশ্নটি কিভাবে আসতে পারে? পরীক্ষার প্রশ্ন হবে আবার কোন অব্যয়, আর কোন অব্যয়, হ্যাঁ কোন অব্যয়, না কোন অব্যয়। কিংবা হয়তো এমন বলবে যে আবার তোরা মানুষ হও, এ বাক্যে কোন অব্যয় আছে? আর কি বাজবে বাঁশি, আর কি ফিরে পাবো ছেলেবেলা, আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে, এই বাক্যে কোন অব্যয় আছে? বা নিচের কোন বাক্যে খাঁটি বাংলা অব্যয় আছে?
তো আর, আবার, ও, হ্যাঁ, না, এই অব্যয়গুলিকে আমরা কি বলছি? খাঁটি বাংলা। হ্যাঁ, মাহফুজুল্লাহ মাহফুজ, ভালো আছি শিষ্য, ভালো আছি বাবা। হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের দয় ভালো আছি। আপনাকে অন্যরকম লাগছে। আচ্ছা, ধন্যবাদ দিদি। জিপসি স্যার একটা সাহিত্য থেকে আর করলে করে ফেলতে হবে। প্রশ্ন প্রশ্ন রাখা যাবে না, জিজ্ঞেস করার দরকার নেই। করলে করবেন, আমি চোখে পড়লে উত্তর দিব, না হলে নাই। আচ্ছা জি, নৈবেদ্য কাব্য, স্কলার জিপসি কোন কাব্য রচনা করেন? তাহলে নৈবেদ্য। আর কোন কবিতা? তাহলে স্মরণ। প্রশ্ন যদি না বোঝেন তাহলে উত্তর কেমনে বুঝবেন বলেন? কোন কাব্য রচনা করেছেন? তাহলে নৈবেদ্য। কোন কাব্য রচনা করেছেন? নৈবেদ্য। আর কোন কবিতা? তাহলে স্মরণ। তাহলে প্রশ্ন দুটো ভিন্ন, কাজে উত্তর কিন্তু ভিন্ন হবে। আচ্ছা জি, রফিকুল ইসলাম আবু তালেব, জি জি বলবো, জি ইনশাল্লাহ। আপনারা যেহেতু অনুরোধ করছেন, কাজে না বলে যাবো কই? এই যে খাদিজা বেগম সাদিয়া, এই মেয়েটা একটা আজব। কারো ফোনের কথা বলেছিলাম, পদ্মগ্রন্থ শেষ করিনি, মাঝখানে মিস্টেক হয়ে গেছে। তুমি তাহলে একটু বের হয়ে আধা ঘন্টা পরে আবার ঢুকো। খাদিজা বেগম সাদিয়া, তুমি আধা ঘন্টা পরে ঢুকো, কারো পড়াবো। একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আবার আসো। তাহলে খাঁটি কোন অব্যয়? বিদেশি অব্যয় লেখেন। বিদেশি অব্যয় আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এবং মারহাবা। বিদেশি অব্যয়। কি অব্যয়? বিদেশি অব্যয়। হ্যাঁ, অনেক গরমের দিন বাবা, একটু তো ঘামছি, এসি দিয়েছি, তারপর ঘামছি, সমস্যা নেই, ব্যাপার না। আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাইরি এবং কি মারহাবা, এই অব্যয়গুলির নাম কি? বিদেশি অব্যয়। তাহলে প্রশ্ন কেমন হবে? আলবাত কোন অব্যয়, মারহাবা কোন অব্যয়, মাইরি কোন অব্যয়। এইগুলি কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, কিন্তু বাংলার শব্দ না। কি শব্দ এগুলি? এগুলি মূলত আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। বুঝতে পারলেন? মাইরি, এই যে ভারতীয় বাংলা, আমাদের দেশের বাংলা না, কোথাকার ভারতীয়, পশ্চিমবঙ্গের মাইরি। যা লাগছে না মাইরি, আশিস মাইরি। মা মেরির কিরাকে সংক্ষেপে বলে মাইরি। সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকে রয়, জ্বলে পুড়ে মরে সার খাদ্য গো, মাথা নোয়াবার নয়। কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? যাব যাব, আলবত যাব, যাব যাব, আলবত যাব। এগুলো বা বহুত খুবসুরত, এগুলো শুধু আলাদা করে আলবত, বহুত, খুব, সাবাস, খাসা দিতে পারে, তাও বিদেশি অব্যয়। যদি বাক্যে প্রয়োগ করে দেয় তবুও কি বিদেশি অব্যয়। জি, এখন ধরেন বলছে যে সুতরাং কোন অব্যয়? সুতরাং কোন অব্যয়? বাংলাতে আছে, বিদেশিতে আছে, নাই। তাহলে চিল্লায় কোন অব্যয়? তৎসম অব্যয়। এটা হলো ফাঁকিবাজি মেথড, FM মেথড। ফাঁকিবাজি মেথডটা কি? আপনি এই কয়টা বাংলা মনে রাখবেন, এই কয়টা বিদেশি মনে রাখবেন, এর বাইরে দুনিয়ার যে অব্যয় দিয়ে জিজ্ঞেস করবে কোন অব্যয়, উত্তর দিবেন তৎসম বা সংস্কৃত অব্যয়। সুতরাং, যদিও, তবুও, কিন্তু, বরং, পুনশ্চ, যদ্যপি, তথ্যপি, যদি, যথা, অনেক অব্যয় আছে। তারপর আমার বরং চলে যাওয়াই ভালো, আমি বরং মরবো তো ভিক্ষা করবো না। কোন অব্যয়? বাংলাতে আছে না, বিদেশি আছে না। বুঝতে পারলেন? অথচ তার আসার কথা ছিল, অথচ কোন অব্যয়? বাংলায় আছে না, বিদেশিতে আছে না। বোঝা গেছে মেথড? বোঝা গেছে ফাঁকিবাজি মেথড? আপনি বাংলা কয়টা মনে রাখবেন, বিদেশি কয়টা মনে রাখবেন, এর বাইরে যে অব্যয় দিবে, এর বাইরে যদি হয় তাহলে মেনে দেবেন কি তৎসম।
যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, বস্তুত, আপাতত, সুতরাং, যদ্যপি, তথ্যপি, কিন্তু, পরন্তু, অধিকন্তু, এই অব্যয়গুলোর নাম কি? তৎসম বা সংস্কৃত। তবে এত লম্বা তালিকা আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি বাংলা পড়ে নেবেন, বিদেশি পড়ে নেবেন, এর বাইরে যা দিব তৎসম বা সংস্কৃত। তবে অব্যয় কয় প্রকার? অব্যয় কয় প্রকার? জি, অব্যয় 4 প্রকার। অব্যয় 4 প্রকার। সবার বানানটা তালবস্য দিয়ে শুরু হয়ে দন্তস্য দিয়ে শেষ হবে, অথবা দুটোই তালবস্য দেওয়া যাবে, এইভাবেও আছে। অথবা বিকল্প কি? দুটোই তালবস্য, এভাবে আছে। জি, তালবস্য আকার বয়কার দন্তস্য, অথবা তালবস্য আকার বয়কার তালবস্য, দুই ভাই বাংলা একাডেমি একটু দেখবেন। খনার বচন শুদ্ধ জীবনযাপন রীতি, শুদ্ধ জীবনযাপন রীতি, সামাজিক মঙ্গলবোধ। শুদ্ধ জীবনযাপন রীতি, অব্যয় কয় প্রকার? অব্যয় হচ্ছে 4 প্রকার। তাহলে 3 প্রকার যে একটু আগে বললাম, 3 প্রকার হচ্ছে ভাষার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে। আর অব্যয় কয় প্রকার? তার উত্তর দিবেন 4 প্রকার। কি কি লেখেন? একটু হলো সমুচ্চয়ী অব্যয়, একটি হলো অনন্বয়ী অব্যয়, একটি হলো অনুসর্গ অব্যয়, আর একটি হলো অনুকার অব্যয়। অব্যয় 4 প্রকার: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং অনুকার। সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং কি? অনুকার। ভাষার ভিত্তিতে বা ভাষা ভিত্তিক ভাবে অব্যয় 3 প্রকার। আমরা এটাকে বললাম খাঁটি বাংলা, বিদেশি, তৎসম বা সংস্কৃত। আর অব্যয় কয় প্রকার, অব্যয় মোট কয় প্রকার, অব্যয় প্রধানত কয় প্রকার, যেভাবে প্রশ্ন করবে তাহলে উত্তর দিতে হবে 4: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ এবং কি? অনুকার। জি, খনার বচনওয়ালা স্কলার জিপসি খনার বচন থেকে লেগে আছেন কালকে থেকে। যে খনার বচন মূলত কৃষিকাজ সম্পর্কিত কি নিয়ম কানুন, কৃষিকাজ। তো এটা হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি, কি করা যাবে আর কি করা যাবে না, কি করা উচিত কি করা উচিত না। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। বুঝতে পারলেন? যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূর্ণ দেশ। শুদ্ধ জীবনযাপন রীতিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি। সমুচ্চয়ী অব্যয় লেখেন। যে অব্যয়, একটু সংজ্ঞাটা লিখে নিন। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের, যে অব্যয় এক পদের সাথে অন্য পদের বা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের, লিখে নেন দ্রুত, যারা লিখবেন দ্রুত লিখবেন। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের কিংবা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। কি কি ঘটায়? সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়। যে অব্যয় এক পদের সাথে অন্য পদের বা এক বাক্যের সাথে অন্য বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয় 3 প্রকার। সমুচ্চয়ী অব্যয় কয় প্রকার? সমুচ্চয়ী অব্যয় 3 প্রকার। কি কি?
একটি হলো সংযোজক অব্যয়, একটি হলো বিয়োজক অব্যয়, একটি হলো সংকোচক অব্যয়। সমুচ্চয় অব্যয় কয় প্রকার? 3 প্রকার। কি কি? সংযোজন, বিয়োজন এবং সংকোচন। সংযোজক, বিয়োজক আর সংকোচক। সমুচ্চয় অব্যয় 3 প্রকার। কি কি? সংযোজক, বিয়োজক আর সংকোচক। যে অব্যয় সংযোগ ঘটায় তার নাম সংযোজক। যে অব্যয় সংযোগ ঘটায় তার নাম কি? সংযোজক। যে অব্যয় বিয়োজন ঘটায় তার নাম কি? বিয়োজক। আর যে অব্যয় ভাবের সংকোচন ঘটায় তার নাম সংকোচক। জি। এটা হচ্ছে সংযোজক। যে অব্যয় সংযোগ ঘটায়, কি ঘটায়? যে অব্যয় সংযোগ ঘটায় সেটি কি? সংযোজক। যে অব্যয় বিয়োজন ঘটে তার নাম কি? বিয়োজক। কোনো পার্থক্য নাই। শামাউন আল মাহমুদ, যোজক আর অব্যয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আধুনিক ব্যাকরণে অব্যয় 3 ভাগে ভাগ হয়ে গেছে: যোজক, আবেগ শব্দ, অনুসর্গ। আধুনিক ব্যাকরণে অব্যয় আবার 3 ভাগ হয়ে গেছে। অব্যয় ভাগে একটা ভাগের নাম হচ্ছে যোজক শব্দ, একটা ভাগের নাম হচ্ছে আবেগ শব্দ, একটা ভাগের নাম হচ্ছে অনুসর্গ, যেটা আমাদের প্রাচীন ব্যাকরণে সবগুলো মিলিয়ে অব্যয়। রহিম ও করিম বাজারে যাবে। রহিম ও করিম বাজারে যাবে। তাহলে যাবে কে? রহিম ও করিম দুইজনই। মানে ওটা রহিম আর করিমকে কি করেছে? যুক্ত করেছে। এটি সংযোজক অব্যয়। কিন্তু বস বলছে যে না, দুইজন যাওয়া যাবে না, হয় রহিম অথবা করিম বাজারে যাক, আর এখন অফিসে থাক, কাজ কাম আছে। রহিম অথবা করিম বাজারে যাবে। এবার অথবাটা রহিম আর করিমকে কি যুক্ত করেছে? না, বিযুক্ত করেছে, আলাদা করেছে। বুঝতে পারছেন? লাল অথবা নীল যে কোনো একটা শাড়ি নাও। এই যে আমার ঘরে একটা আলিয়া ভাট আছে এই ঘরের মধ্যে, বুঝতে পারলেন? তো বাজারে গিয়ে ওনাকে বললাম যে লাল অথবা নীল যে কোনো একটা শাড়ি তুমি নাও। লাল অথবা নীল। তাহলে অথবাটা লাল আর নীলকে কি করেছে? বিযুক্ত করেছে, বিযুক্ত করেছে। উনি বললেন যে না, আমি লাল ও নীল দুইটাই নিব, দুইটাই আমার পছন্দ হয়েছে। লালও পছন্দ হয়েছে, নীলও পছন্দ, লাল ও নীল দুইটাই আমাকে কিনে দাও। তাহলে এবার ওটা লাল আর নীলকে কি যুক্ত করেছে। ছোটবেলায় ওই রেডিও শুনছি, ওই টিভি দেখছি, ওর অঙ্ক করছি। হ্যাঁ, টিভিও দেখি, অঙ্ক করি, টিভিও দেখি। এবার মা এসে বলছে, হয় অঙ্ক কর আর নাহলে টিভি গেল। হয় অঙ্ক কর অথবা কি টিভি গেল। আমি বলছি না, অঙ্ক করব, টিভি দেখবো। তাহলে অঙ্ক করব ও টিভি দেখবো, দুটোই করবো। তাহলে ওটা সংযুক্ত করলো। আর মা কি বলছে? যে অঙ্ক কর অথবা কি টিভি গেল, বিয়োজক। বুঝতে পারলেন? জি। তাহলে যে অব্যয়টা মানে অব্যয়টা দুটি পদের মধ্যে যুক্ত করে জোড়া লাগায় তার নাম সংযোজক অব্যয়। আর যে অব্যয় দুটি পদের মধ্যে কি আলাদা করে তার নাম বিয়োজক। পরীক্ষার প্রশ্ন হবে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ইংরেজিতে বলে ডু অর ডাই, বিয়োজক। করো অথবা মরো, করো অথবা মরো, বিয়োজক। লেখো অথবা পড়ো। ডাক্তার বললেন ভাত অথবা রুটি খাও, ভাত অথবা রুটি। আমি বললাম যে না, ভাত ও রুটি দুইটাই খাবো, তাহলে যুক্ত। এবার দেখেন সংকোচক, এই দুইটা সিম্পল, বুঝতে কোনো কষ্ট নাই। সংকোচকটা কি? যে অব্যয়টা ভাবের সংকোচন ঘটায়। ভাবের সংকোচন কেমনে ভাবের সংকোচন ঘটায়? দেখেন বলছে, মেয়েটি তামিমা সুন্দরী, কিন্তু তামিমা সুন্দরী কিন্তু
কিন্তু কি, কিন্তু ওই যে দুশ্চরিত্রা। তাহলে প্রথমে যখন বলছে তামিমা সুন্দরী, তখন তামিমার প্রতি আমাদের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, একটা ভালো লাগা তৈরি হচ্ছে। যখন বলছে কিন্তু দুশ্চরিত্রা, তাহলে প্রথম যে বললাম তামিমা সুন্দরী, এই মনোভাবটা করে কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, কমে গেল। মেসি ভিন গ্রহের প্লেয়ার, মেসি ভিন গ্রহের প্লেয়ার, কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করতে পারে না। নেইমার দুরন্ত খেলোয়াড়, কিন্তু খালি সিট পটাং হয়। তাহলে যে নেইমার যে দুরন্ত খেলোয়াড় কিন্তু সিট পটাং হয়, সিট পটাং হওয়ার কথা বললে ওই দুরন্ত খেলোয়াড় এই ভাব আর থাকে না। মেসি ভিন গ্রহের প্লেয়ার, হ্যাপি একটা ভাব জাগলো, কিন্তু যখন বললো কিন্তু আর্জেন্টিনার হয়ে গোল করতে পারে না, তখন কিন্তু তার যে ইয়েটা, তার অর্থটা কি হলো, সংকোচন ঘটে গেল। বুঝতে পারছেন? জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন আসে না। তাহলে জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসে না। তাহলে যখনই বলছে প্রথমে জুয়েল কিবরিয়া দারুণ পড়ায়, তাহলে এটা একটা পজিটিভ কথা, কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাওয়া যায় না। তাহলে কি হচ্ছে, এবার আগের ভাবটা সংকুচিত হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যে কথাটি বলেছি, আরেকটি অব্যয় দিয়ে সেই কথাটাকে কি করা হচ্ছে, সংকোচন করা হচ্ছে। সাধারণত কিন্তু এবং অথচ, কিন্তু এবং অথচ এই দুটো অব্যয়কে বলা হয় সংকোচক অব্যয়। লোকটি ধনী অথচ কৃপণ, লোকটি ধনী অথচ কৃপণ। ছেলেটি মেধাবী কিন্তু লম্পট, ছেলেটি মেধাবী। হ্যাঁ, মিস্টার এস হোসেন দারুণ ক্রিকেটার, কিন্তু জি। তো এই যে আমরা সংকোচক অব্যয়, ঠিক আছে, জি, একটু লক্ষ্য করবেন। আচ্ছা, এরপরে দেখেন অনন্যই অব্যয়। কি অব্যয়? অনন্যই। বিস্ময়সূচক বাক্য শুরু হয় যে অব্যয়গুলো দিয়ে, বিস্ময়সূচক বাক্য শুরু হয় যে অব্যয়গুলো দিয়ে, তার নাম হচ্ছে অনন্যই অব্যয়। বুঝতে পারলেন? সি তুমি এত খারাপ, বাহ তুমি এত ভালো, আহ কি দারুণ গরম, উফ কি অসহ্য যন্ত্রণা। তাহলে এই যে আমরা যে আহ, উফ, ইস, ছি, হাই, হ্যাঁ, ওয়াও, এই যে অব্যয়গুলি ব্যবহার করি নানান আবেগবাচক শব্দে, সেগুলিকে বলা হয় অনন্যই অব্যয়। তাহলে পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি অনন্যই অব্যয়? কিংবা হ্যাঁ, হাই আমার কি সর্বনাশ হলো, কিংবা হুররে আমরা জিতেছি, কোন অব্যয় আছে? অনন্যই। কি অব্যয়? অনুসর্গ অব্যয়। অনুসর্গগুলির অপর নাম অনুসর্গ অব্যয়। অনুসর্গগুলির অপর নাম কি? অনুসর্গ অব্যয়। তাহলে অনুসর্গ অব্যয় বলে কিছু নাই, যেগুলি আপনার অনুসর্গ হিসেবে চেনেন সেগুলির নাম কি? অনুসর্গ অব্যয়। আসলে একই মাল, আমরা বলছি অনুসর্গ, কিন্তু সেই অনুসর্গগুলি কোন পদ? অব্যয় পদ। প্রতি, বিনা, বিনে, শনে, সহনে, মাঝে, মধ্যে, মাঝারে, হেতু, জন্য, অবধি, তরে, পানে, নিমিত্তে, হতে, থেকে, সে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো কি বলা হয়? অনুসর্গ। আর এই অনুসর্গগুলির নাম কি? অনুসর্গ অব্যয়। তুমি বিনে, কে আছে আমার? তুমি বিনে, বিনে কি? তাহলে আপনার উত্তর দেবেন অনুসর্গ। আর যদি বলে বিনে কোন পদ, তাহলে বলবেন অনুসর্গ অব্যয়। অনুসর্গ। আমরা সন্ধ্যা অবধি পড়াশোনা করবো, অবধি অনুসর্গ, কিন্তু অব্যয়, অনুসর্গ অব্যয়। আশা ছিল আমার মনে প্রেম করিব আলিয়া ভাটের শনে, তাহলে শনে কি? অনুসর্গ অব্যয়। আর এই অনুসর্গগুলোর মাঝে কিছু আছে বিভক্তি, এই যে হতে, থেকে, সে, দ্বারা, দেয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, এগুলো বিভক্তি না? অনুসর্গ প্লাস বিভক্তি, এই জন্য ওদের নাম অনুসর্গ বিভক্তি। হতে, থেকে, সে, দ্বারা, দেয়া, কর্তৃক, জন্য, নিমিত্ত, এরা অনুসর্গ প্লাস আবার এদের এর নাম কি? বিভক্তি।
ফলে এদের নাম অনুস্বর। তাহলে নিচের কোনটি অনুস্বর বিভক্তি? সব অনুসর্গ অনুসর্গ বিভক্তি না, সব অনুসর্গ অনুসর্গ অব্যয়, কিন্তু কিছু অনুসর্গ আছে অনুসর্গ অব্যয় প্লাস অনুসর্গ বিভক্তি। তাহলে যেগুলো বিভক্তি হিসাবে বসে তারা অনুসর্গ প্লাস বিভক্তি, এই জন্য ওদের নাম হচ্ছে অনুসর্গ বিভক্তি। জি। অনুকার অব্যয়, দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়। শনশন, মটমট, ঝমঝম, ঝাঝা, চিনচিন, বনবন, অনুকার অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়, দ্বিরুক্তি সূচক বা দ্বিরুক্তিবাচক অব্যয়কে বলা হয় অনুকার অব্যয়। চিকচিক করে বালি, কোথা নেই কাদা, বুকটা ধড়ফড় করছে, টন টন করে ঘন্টা বাজছে, ঢং ঢং করে, এই অনুকার অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম কি? অনুকার অব্যয়ের অপর নাম হলো ধন্যাত্মক অব্যয়। অনুকার অব্যয়ের অপর নাম কি? ধন্যাত্মক অব্যয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কোনটি ধন্যাত্মক অব্যয়? নিচের কোনটি ধন্যাত্মক অব্যয়? তাহলে অনুকার অব্যয়ের অপর নাম কি? ধন্যাত্মক অব্যয়। তাহলে যাহা অনুকার অব্যয় তাহারই নাম কি? ধন্যাত্মক অব্যয়। দ্বিরুক্তিবাচক অব্যয়গুলিকে বলা হবে অনুকার বা ধন্যাত্মক। জি। তাহলে আমরা এই অব্যয় আমাদের এইটুকু বাকি ছিল আর কি, আমরা পড়াই না। সর্বনাম যদিও পড়াতে চাচ্ছিলাম না, তারপরে অনেকেই রিকোয়েস্ট করছেন, তো কি করা যাবে? আমি আবার কেউ রিকোয়েস্ট করলে তো না করতে পারি না, এটা আমার খুব খারাপ স্বভাব। কারণ আপনারা মনে করবেন যে স্যার আমাদের ফাঁকি মারল, কি করা যাবে বলেন? সর্বনামটা চট করে পড়িয়ে ফেলে আমি কারোকে যাই, সমস্যা নেই। লেখেন সর্বনাম সংজ্ঞা কতদিন দিয়েছি? সর্বনাম জি কণিকা ঘোষ, জি জি জি, পদ পরিবর্তন, জি ইনশাল্লাহ হবে। এই যে আপনি লেগে আছেন আর ছাড়বেন না, জি জি লেখেন। এই যে কণিকা ঘোষ পদ পরিবর্তন নিয়ে লাগছে, কিছুতেই পিছু ছাড়বে না। সর্বনাম মাত্র 10 প্রকার। সর্বনাম মাত্র কয় প্রকার? লেখেন 10 প্রকার। জি। সর্বনাম মাত্র 10 প্রকার। এক নম্বর লেখেন ব্যক্তি বা পুরুষবাচক। ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তি বা পুরুষের পরিবর্তে তথা মানুষের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয়, ব্যক্তি বা না, যেহেতু আজকে পদ প্রকরণ শেষ করিনি, প্রশ্ন তো রেডি আছে, কিন্তু আগের দিন শেষ না করলে পরের দিন পরীক্ষা নিব না, কারণ অনেকে অবজেকশন দিচ্ছেন আপনারা। পদ প্রকরণ গতদিন শেষ করলে আজকে পরীক্ষা নিতাম, প্রশ্ন রেডি আছে কিন্তু আজকে দিব না, কারণ পদ প্রকরণ যেহেতু আজকে পড়াচ্ছি, আজকে শেষ করে আগামী দিন আগামীকাল পরীক্ষা নিব। আমি রুটিন দিয়ে দেবো একটু পরে পরীক্ষার, আগামী দিন থেকে টানা পরীক্ষা নিব। আমি আজকে রুটিন দিয়ে দিব, শেষে মনে করে দিবেন। জি। তাহলে এখানে ব্যক্তি বা পুরুষবাচক, ব্যক্তি বা পুরুষবাচক, ব্যক্তি বা পুরুষের পরিবর্তে, ব্যক্তি বা পুরুষের পরিবর্তে তথা মানুষের পরিবর্তে যে সর্বনাম বসে। আসলে পুরুষ মানে পুরুষ না, ব্যাকরণে পুরুষ মানে কি? ইংরেজি পার্সন, নারী পুরুষ উভয়। মানে এই সর্বনাম শুধু পুরুষের বদলে না, ব্যাকরণে পুরুষ বলতে কাকে বোঝায়? পার্সনকে বোঝায়, নারী পুরুষ দুজনকে। মোট কথা যে সর্বনাম মানুষের পরিবর্তে, কার পরিবর্তে? ব্যক্তি বা মানুষের পরিবর্তে বসে, তাকে বলা হয় ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আমরা সর্বনাম বলতে যেগুলি বুঝি সেগুলি সবই আসলে ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আমরা সর্বনাম বলতে যেগুলি মোটামুটি উদাহরণ বুঝি সেগুলি সবই কি? ব্যক্তি বা পরিবাচক। সর্বনাম বলতে আপনি কি কি বোঝেন? এগুলি বোঝেন, দেখেন আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তারা তাহারা আপনি আপনার, এগুলি বোঝেন না? যে এই উদাহরণগুলি সব ব্যক্তি বা পরিবাচক। আমি আমরা, তুমি তোমরা, সে তিনি তারা তাহারা আপনি আপনার ইত্যাদি। অর্থাৎ যেইগুলি আমরা সর্বনাম হিসেবে ব্যবহার করি মোটামুটি সেগুলি সবই কি? ব্যক্তি বা মানুষের পরিবর্তে, ফলে সর্বনামগুলিকে বলা হয় ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। একটু ভিন্ন টাইপের সর্বনাম লেখেন আত্মবাচক। কি বাচক? আত্মবাচক সর্বনাম। আত্মবাচক।
আত্মা বা নিজের পরিবর্তে, আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে, আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে। আত্মা বা নিজের পরিবর্তে যে সর্বনাম বসে। যেমন স্বয়ং, যেমন খোদ, যেমন নিজ, যেমন আপনা, যেমন মম। স্বয়ং, খোদ, নিজ, আপনা, মম। প্রশ্নে স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্বেগ ব্যাখ্যা কোন সর্বনাম ব্যবহৃত হয়েছে? আত্মবাচক সর্বনাম। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপনা মাঝে শক্তি ধরো নিজের করো আপনা। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে। আপনারে মানে কারে? আপনারে না, আপনারে মানে নিজে। মম আছে, শুনেছেন? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম। জি, আত্মবাচক। এরপরে বলা হয় সামীপ্যবাচক। কি বাচক? সামীপ্যবাচক। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয়। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে, কোনো কিছু মানে ব্যক্তি হতে পারে, বস্তু। নিকটবর্তী, নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে, যে সর্বনাম বসে। নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে। ফৌজি আছেন মম মানে নিজ, আমি। মম মানে স্বয়ং, মানে খোদ, মানে আপনা, মানে সবকিছুর মানে নিজ নিজ। এই সকল শব্দ সিনোনিমাস। সামীপ্যবাচক কি? সামীপ্যবাচক কি? এ, এই, এরা, এটি, ইনি, একে, এর। এ, এই, এরা, এটি, ইনি, একে, এর। দূরত্ববাচক। তাহলে ওই সংজ্ঞাটা আগের আগের সংজ্ঞায় কপি করে শুধু নিকটবর্তী জায়গায় লিখবেন দূরবর্তী। আগের যে সামীপ্যবাচকের যে সংজ্ঞা লিখলেন ওটাকে কপি করে লিখে লিখবেন নিকটবর্তী কোনো কিছুর পরিবর্তে। এবার কি লিখবেন? দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে। জি, দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে। দূরবর্তী কোনো কিছুর পরিবর্তে যে সর্বনাম বসে তাকে দূরত্ববাচক সর্বনাম বলে। যেমন কি? ও, যেমন ওই, যেমন ওরা, যেমন ওটি, যেমন উনি, যেমন ওকে, যেমন ওর। ও, ওই, ওরা, ওটি, উনি, ওকে, ওর।
এই কলমটি আমি চাই না, এই কলমটি আমি চাই না, ওই কলমটি চাই, ওই কলমটি। তার একটা হলো এ আর একটা কি ওই, একটা কাছের বস্তু আর একটা কি দূরের বস্তু। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। কোন সর্বনাম? দূরত্ব আছে। এইখানে তোর দাদির কবর, এই ডালিম গাছের তলে। কোন সর্বনাম? সামীপ্য আছে। নায়িকা, হ্যাঁ, কে নায়িকা? শাবনূর, হ্যাঁ, শাকিব খানকে দেখিয়ে বলছে বাবা, আচ্ছা মিশা সওদাগরকে দেখে বলছে বাবা এ আমার সর্বনাশ করতে চেয়েছিল, আর শাকিব খানকে দেখে বলছে ও আমাকে বাঁচিয়েছে। মিশা সওদাগরকে দেখে কি বলছে নায়িকা? বাবাকে বলছে বাবা এ আমার সর্বনাশ করতে চেয়েছিল আর ও আমাকে বাঁচিয়েছে। তাহলে একটা হলো এ আর একটা কি ও। একে আমি চাই না, ওকে চাই। একে আমি চাই না, কাকে চাই? ওই ওকে চাই, ওকে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কারা? ওরা, ওরা দূরত্ব বাসক। এরা আমার রাতের ঘুম কায়রা নিয়েছে, যে এরা কারা? এই যে এরা, এরা। এরা কি সামীপ্য, বোঝা গেছে? লেখেন সাকল্যবাচক, যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়, সবকিছু বা সকল কিছু। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। যে সর্বনাম দ্বারা সবকিছু বা সকল কিছু বোঝানো হয়। একটু আগে বললাম যে কাছের বোঝাতে একরকম, দূরের বোঝাতে আর একরকম, তাই না? বললাম কাছের একরকম, দূরের আর একরকম। এবার কি? তাহলে কাছের দূরের না, একে চাই না, ওকে চাই না, সব চাই। এ যা আছে আমার সব চাই, সব। মানে একে চাই না, ওকে চাই তা না, সব চাই। তাহলে সব, সকল, সমুদয়, যাবৎ, তাবৎ, তামাম, গোটা, পুরো, সমস্ত ইত্যাদি। সব, সকল, সমুদয়, যাবৎ, তাবৎ, তামাম, গোটা, পুরো, সমস্ত। হ্যাঁ, পরিতোষ একসময় ছিল যে সালমান এবং শাবনূর আমার প্রিয় জুটি ছিল একসময়, সালমান শাহ এবং শাবনূর। তামাম দুনিয়া একদিকে আর তুমি একদিকে, জান আমি শুধু তোমার দিকে যাব। তামাম দুনিয়া একদিকে আর তুমি একদিকে, আমি শুধু কি তোমার, তাই না? তামাম বলছে একবার সকিনাকে হাত করতে পারলেই ওর বাবার সমুদয় সম্পত্তি কি আমার। হু হু হা হা। একবার সকিনাকে হাত করতে পারলে ওর বাবার সমুদয় সম্পত্তি কি, সমুদয়, যাবৎ, তাবৎ, পুরো, সমস্ত, এগুলো কি সাকল্যবাচক সর্বনাম। সাকল্যবাচক, প্রশ্নবাচক, ব্যতিহারিক, ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক, ব্যতিহারিক সর্বনাম। আলিয়া ভাটকেই তো বললাম যে গোটা দুনিয়া একদিকে আর আলিয়া ভাট একদিকে, আমি কোন দিকে যাব? আমি শুধু আলিয়া ভাটের কাছে যাব। জি, ব্যতিহারিক লেখেন ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে। ব্যক্তির পারস্পরিকতা, ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে। ব্যক্তির পারস্পরিকতা বোঝাতে যে সর্বনাম বসে তাকে ব্যতিহারিক সর্বনাম বসে।
এখন ব্যক্তির পারস্পরিকতাটা কি জিনিস? ব্যক্তির পারস্পরিকতা, দেখেন অনেক সময় এরকম হয় যে বয়স্ক একটা লোক, বৃদ্ধ মহিলা দেখবেন একা একা কথা বলছে, হ্যাঁ, মানে নিজের সাথে নিজে কথা বলছে। কিংবা ছোট বাচ্চা দেখবেন, ছোট বাচ্চা খেলা করছে, সঙ্গে সাথে একাই খেলা করছে, একাই রান্না করছে, একাই দোকানদার হচ্ছে, একাই হয়তো কলিং বেল বাজাচ্ছে, কিরিং কিরিং, গেট খুলে দিচ্ছে। বলছে, ও ভাবি আপনি? বলছে, আর ভাবি বলেন না, এই আসলাম, আপনাকে কতদিন দেখি না ভাবি। বলছে, না ভাবি আগে তো আসতেন, আর যে আসেনি না, আপনি এলে তো ভালো লাগে। বলছে, আর ভাবি বলেন না, আপনার ভাই তো বাসায় থাকে না, এত ব্যস্ত, একাই। কিন্তু একটা বাচ্চা, শিশুটা নিজে নিজেই কি খেলা করছে, নিজে নিজেই আপনা আপনি খেলা করছে। ব্যক্তির পারস্পরিকতা স্বর্ণগুলো কি কি? স্বর্ণগুলো এমন হলো নিজে নিজে, নিজে নিজে, আপনা আপনি, পরস্পর। নিজে নিজে, আপনা আপনি, পরস্পর। আচ্ছা, তো আপনারা তখন বাংলা সিনেমা দেখেন না? বাংলা সিনেমার যুগ তো নাই এখন, আমাদের সময় বাংলা সিনেমার স্বর্ণযুগ। তো রাজ্জাক নায়ক আর কবরী, তো রাজ্জাকের রাগ হয়েছে কোন একটা কারণে, কি একটা হয়েছে, গ্রামে থাকবে না, তা একটা পুকুর পাড়ে গেছে, পাশে একটা তাল গাছ আছে, ওইখানে কি এখন রাজ্জাক বলছে যে আমি এই গ্রামে আর থাকুন না, আমি ভোরবেলা উঠে চইলা যাবো ট্রেন ধরে ঢাকা শহরে, আমি এই গ্রামে থাকুন না। এই কথা শুনে কবরী দৌড়ে গিয়ে ওই তাল গাছটা ধরে বলছে যে তুমি যদি এই শহর ছাড়া চইলা, গ্রাম ছাড়া চইলা যাও, তাহলে এই জীবন আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। বুঝতে পারলেন কথাটা? এই যে কবরীকে আঘাত করছে কে? কবরীকে কে আঘাত করছে? নিজেই নিজেকে, নিজেই নিজেকে, তাই না? এ জীবন আমি রাখবো না, রাখবো না, তাই না? এরকম করেন না কেউ কেউ, এ জীবন আমি রাখবো না। তাহলে কে মারছে? নিজেই নিজেকে। তাহলে মেয়েটি নিজে নিজে আঘাত করছে, মেয়েটি নিজে নিজে আঘাত করছে। ঠিক আছে, বৃদ্ধ লোকটি আপনা আপনি বকে চলেছে, শিশুটি নিজে নিজেই খেলা করছে, এটার নাম কি? ব্যতিহারী সর্বনাম, ব্যতিহারী। প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্ন না। খোরশেদ, আপনাদের ম্যাম এত ইমোশনাল না, ঠিক আছে, অনেকটা রিয়েলিস্টিক। আচ্ছা, প্রশ্নবাচক সর্বনাম দেখেন, কিছু সর্বনাম আছে। আচ্ছা দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু আপুমনি আমাদের কোচিং আছে, ক্লাস করছে অনেকে, তাই না? তো যারা মেসে থেকে, বিশেষ করে ভাবেন যে মেসে একটা মেয়ে থাকে, তো মেয়েরা সাধারণত কি করে, সন্ধ্যার মধ্যে মেসে ফিরে যায়, ম্যাক্সিমাম মেয়েরা মাগরিবের মধ্যে, বা কি এই 6টা, 6:30, 6:30, 7টার মধ্যে, বা সন্ধ্যার পরপরই মেয়েরা কিন্তু রুমে ঢুকে যায়, সাধারণত বাইরে থাকে না। তো একটা মেয়ে, খুবই লক্ষ্মী মেয়ে, আমাদের ছাত্রী, খুবই আহ, মানে ভালো মেয়ে, সে সন্ধ্যার পরে কখনো বাইরে থাকে না, সন্ধ্যার মধ্যেই কি রুমে ফিরে যায়। হঠাৎ করে একদিন সে দেরি করেছে, প্রতিদিন সে মাগরিবের আগে আগে, মাগরিবের মধ্যেই রুমে ঢুকে যায়, একদিন ফিরতে তার রাত হয়ে গেছে, 8:30, 9টা বেজে গেছে। এবার যখন মেসে ঢুকছে, মেসের অন্য মেয়েরা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলছে, কি 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 অবস্থা, কোথায়, কত দূর, কার সাথে, কেমনে, হ্যাঁ? তাই না? বুঝলেন নাই? প্রতিদিন যে মেয়েটা রাত 9টায় ঢোকে, ওকে কেউ প্রশ্ন করে না, কারণ জানে তো ওই রকমই মাল, ও রাতে নাইট ডিউটি থাকে, ও 9টায় আসবে। যে মেয়েটি প্রতিদিন সন্ধ্যায় ঢোকে, সে যদি হঠাৎ করে একদিন বেশি রাত করে, তাইলে কিন্তু এবার খুবই কৌতূহল, সবাই জিজ্ঞেস করছে, কি কি অবস্থা,
কি খবর? কার সাথে, কত দূর, কোথায়, কেমনে কেমনে পটাইলি? হ্যাঁ, হ্যাঁ, এই যে এভাবে বলছি যে এই যে যত কিছু দিয়ে প্রশ্ন করা হয় এই সবগুলি সর্বনাম। কি সর্বনাম? বুঝতে পেরেছেন? তাহলে কি, কে, কার, কেন, কোথায়, কখন, কিভাবে, কিসে, কি প্রশ্নবাচক সর্বনাম। হ্যাঁ পপি রায়, জি স্যার। কি আপনি অভিজ্ঞতা থেকে বলছেন নাকি পপি? আপনার কি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন নাকি? আচ্ছা, তাহলে প্রশ্নবাচক সর্বনাম, জি। এরপরে লেখেন সংযোগ জ্ঞাপক সর্বনাম। সংযোগ জ্ঞাপক, সংযোগ জ্ঞাপক রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ, তাই না? ইংরেজিতে বলা হয় কি রিলেটিভ। প্রশ্নবাচককে বলা হয় ইন্টারোগেটিভ। ব্যতিহারীকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, দেমসেলফ। ব্যতিহারী প্রশ্নবাচক ইন্টারোগেটিভ প্রোনাউন, সংযোগ জ্ঞাপক রিলেটিভ। লেখেন যে সর্বনাম বাক্যস্থিত অন্য পদের দিকে, অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝায়। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে সংযোগ জ্ঞাপক সর্বনাম বলে। যে সর্বনাম অন্য পদের সাথে সংযোগ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যে চলে গেল, একটা চোর। যে চলে গেল সে একটা চোর। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে কাকে বুঝিয়েছে জানেন? যে কে বোঝায়নি, সে কে বোঝায়নি, কাকে বুঝিয়েছে? এই চোরটাকে। এখানে যে আর সে স্বর্ণ বসেছে কেন? ওই চোরকে বোঝানোর জন্য, চোরকে নির্দেশ করার জন্য। হ্যাঁ ইব্রাহিম, দুর্লভ বলিও না, মাইন্ড করবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, যে চলে গেল সে একটা চোর। যিনি বক্তৃতা দিলেন তিনি আমার শিক্ষক। যিনি বক্তৃতা দিলেন তিনি আমার শিক্ষক। যিনি কাকে বুঝিয়েছে? তিনি কে? না, যিনি তিনিকে বুঝায়নি। যিনি তিনি মিলে কাকে বুঝিয়েছে? শিক্ষককে। যার সাথে কথা বলছো সে আমার ভাই, তাহলে যারটা কাকে বুঝিয়েছে? ভাই কাছে। এই সর্বনামগুলি এই বাক্যের একটি পদকে কি বোঝানোর জন্য বা সম্পর্ক করার জন্য বসে। যে নীল শাড়ি পরেছে সে আমার ড্যাশ। যে নীল শাড়ি পরেছে, তাহলে যেটা কাকে বুঝিয়েছে? যে কেন বসিয়েছি? ওই ড্যাশকে বোঝানোর জন্য। এর নাম সংযোগ জ্ঞাপক সর্বনাম। এরপর লেখেন অনির্দিষ্টতাবাচক, অনির্দিষ্টতাবাচক সর্বনাম। অনির্দিষ্টতাবাচক সর্বনাম রাজশাহীর সকল লাইব্রেরিতে পাওয়া যাবে। পরিতোষ রয়, রাজশাহীর সকল লাইব্রেরিতে আমার বাংলা কোষ বইটি পাওয়া যাবে বাবা। মূল্য 200 টাকার কাছাকাছি, 200, 5, 10 এরকম, 200 টাকার কাছাকাছি। জি। অনির্দিষ্টতাবাচক সর্বনাম যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে। যে সর্বনাম অনির্দিষ্ট কোনো কিছুর পরিবর্তে বসে তাকে অনির্দিষ্টতাবাচক সর্বনাম বলে। যেমন কেহ, কোনো, কেউ। কেহ, কোনো, কেউ। হ্যাঁ, 200 টাকা নিবে মনে হয়। কেহ, কোনো, কেউ।
দেখে বলছে কোন এক দেশে ছিল এক রাজা, কোন এক দেশে ছিল এক রাজা, কোন দেশে? তার ছিল 7টা রানী, বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। এলো এক দরবেশ, একটা শিকড় দিল, 6 রানী বেটে খেলো, ছোট রানী পেল না, ছোট রানী পাটা লোড়া ধুয়ে তারপর খেলো। তার হলো একটা বানর, সবার ছেলে হলো, আর ছোট রানী হলো একটা বানর। কোন দেশে কাহিনী বলেন তো, কোন দেশে? কোন এক দেশ, কোন এক অনির্দিষ্ট দেশ, নির্দিষ্ট কোনো দেশ না। একবার যদি কেউ ভালোবাসতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি, কেউটাকে, যে কেউ হলেই হলো, তাই না? আলিয়া ভাট হওয়া লাগবে তা না, সকিনা, জরিনা, ময়না, আম্বিয়া, নাসরিন, সুমনা, সুমি, যে কোনো একজন হলেই হয়, অন্তত টাইম তো পাস হয়, তাই না? একবার যদি কেউ ভালোবাসতো, এই কেউ দ্বারা কাকে বোঝায়? অনির্দিষ্ট কাউকে। জি, তাহলে কেহ, কোন কেউ, এই সর্বনামটা কার পরিবর্তে বসে? অনির্দিষ্ট কার পরিবর্তে। শেষ সর্বনামের নাম হচ্ছে অন্নাদিবাচক সর্বনাম। অন্নাদিবাচক, যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে, যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছু, অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে তাকে অন্নাদিবাচক সর্বনাম বলে। যেমন অন্য, যেমন অপর, যেমন পর। অন্য, অপর, পর, যে সর্বনাম অন্য কিছু বা অপর কিছুর পরিবর্তে বসে তাকে অন্নাদিবাচক সর্বনাম বলে। অন্য, অপর, পর। হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে। অন্নাদিবাচক। আমরা অনেক সময় পেজের নিচে লিখি অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। আপনার অবশ্যই শর্টকাটে মারেন পিটিও, পিটিও মারেন না, প্লিজ টার্ন ওভার, শর্ট পিটিও। বাংলা লিখবেন অপ্রিদ্র, অপ্রিদ্র, জি, অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। এগুলোকে বলে অন্নাদিবাচক সর্বনাম। সর্বনাম নিয়ে কথা বলতে চাইনি, তা মেলা কথা বলে ফেলেছি, এত কথা বলা যাবে না। আর এদের বাইরেও এক প্রকার সর্বনাম আছে, এদের বাইরে 10 প্রকারের বাইরে একটু লিখবেন, এটা আরো বেশি জরুরি, যার নাম ভাবনা সাপেক্ষ সর্বনাম। লেখেন, একটা বিশেষ সর্বনামের নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। 10 প্রকার, যে 10 প্রকার আলোচনা করলাম, এর বাইরে একটা বিশেষ ধরনের সর্বনাম, যার নাম সাপেক্ষ সর্বনাম। দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল হয়ে বসে, দেখেন, দুটি সর্বনাম, দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল ভাবে বসে তাদের বলা হয় সাপেক্ষ সর্বনাম। দুটি সর্বনাম যখন পরস্পর সাপেক্ষ বা নির্ভরশীল ভাবে বসে তাদের বলা হয় সাপেক্ষ সর্বনাম। এমন কিছু সর্বনাম আছে যার একটাই আর একটা আসবে। যেদিন সুমি আসে কলেজে, সুমনও আসে, যেদিন সুমি আসে না, সুমনও আসে না। কেন? দুজনকে নির্ভরশীল, সাপেক্ষ। তো কিছু সর্বনাম আছে জোড়া, পেয়ার, বুঝতে পারলেন? যেমন কি যে, সে, যিনি, তিনি, যার, তার, যাকে, তাকে। যে, সে, যিনি, তিনি, যাকে, তাকে, যার, তার। এই সর্বনামগুলি একা একা বসে না। যে এলে সে আসবেই, যিনি এলে তিনি আসবেই। যাকে দেখেছো তাকে আমি চিনি, যাকে দেখছি তাকে আমি চিনি। যাকে দেখছি বলে শেষ হবে না, যাকে এলে তাকে আসবে, যার এলে, যার সাথে দেখা নাই তার কথা মনে পড়ছে, যার এলে তার আসবে। যে এলে, কিছু সর্বনাম আছে পেয়ার বলে, পেয়ার, একজনের সাথে আরেকজনের কি পেয়ার, সম্পর্ক, একজন ছাড়া আরেকজন চলে না। এই ধরনের সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। জি, তো থ্যাংক ইউ, ভেরি গুড। এবার কারকে যাব, কারক। জি, আর পদ পরিবর্তন নিয়ে একজন আমার পিছনে লেগে আছে অনেকক্ষণ থেকে। আচ্ছা, তার নামটা আমি এখন আর খুঁজে পাবো না। জি, তো পদ পরিবর্তন তো ভাই বুঝাতে পারবো না, পদ পরিবর্তন করতে হবে। আমি জানি না কে লিখেছিলেন, ফাতেমা কিংবা অন্য কেউ। স্যার, ফাতেমা কোন কর্ম হয়েছে স্যার? আজকে কর্মের শ্রেণী বিভাগ পড়াবো স্যার।
ফাতেমা আক্তার স্যার, একটু পরে আমি কর্তা শ্রেণীবিভাগ কর্মের শ্রেণীবিভাগ পড়াবো স্যার, তখন বুঝাই দিব। জি, আপনি পারবেন কেমনে? আপনার তো বুঝাইনি, এই মালের কাছ থেকে না বুঝে কেমনে পারবেন? জি, আমি একটু পরে যাব। জি, ভাগে যাব, গতদিন বলে দিয়েছি, কর্তার ভাগ, কর্মের ভাগ, অধিকর্মের ভাগ। জি, তো যেটি বলছিলাম যে পদ পরিবর্তন একজন স্যার পড়াইন, কেমনে পড়াবো? ঘষা মারা পদ্ধতিতে পড়তে হবে। পরিবর্তন, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন নীল, নীলিমা, হ্যাঁ এরকম আসবে। লবণ, লবণাক্ত, লোহা, লৌহ, এই ধরনের একটা পদ থেকে একটা পদ করতে। বাংলায় কোনো সিস্টেম নাই। পদ পরিবর্তন কি বইয়ে দেওয়া আছে, পদ পরিবর্তনটা করতে হবে। নৌ থেকে নাব্য, সমুদ্র থেকে সামুদ্রিক, সমাজ থেকে সামাজিক, বুঝতে পারলেন? ধর্ম থেকে ধার্মিক, দিন থেকে দৈনিক, এই যে এগুলো বলে পদ পরিবর্তন। তো এই ক্ষেত্রে ওরকম কোনো বোঝানোর মেথড নাই, এগুলো পদ পরিবর্তন গুলো একটু সম্ভব হলে একটু বই থেকে পড়বেন। জি, লেখেন কর্তা, লেখেন কর্তা, দেখেন যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে, যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদের বলা হয় কর্তা। যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে, যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদেরকে বলা হয় কর্তা। যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদের বলা হয় কি? কর্তা। কর্তা মাত্র 6 প্রকার। কর্তা কয় প্রকার? মাত্র 6 প্রকার। প্রথমে লেখেন মুখ্য কর্তা। কি কর্তা? মুখ্য কর্তা লেখেন। কর্তা যদি সরাসরি কাজ করে তার নাম মুখ্য কর্তা। কর্তা যদি সরাসরি কাজ করে, সরাসরি, তার নাম মুখ্য কর্তা। আমরা কর্তা বলতে যেগুলি বুঝি মোটামুটি সেগুলি সবই মুখ্য কর্তা। মিনা গান গায়, আমি ভাত খাই, জুয়েল বাংলা পড়ায়, বাবা বাজারে যায়, ছেলেরা বল খেলে, রহিম তাস খেলে, সবই কি? মুখ্য কর্তা। কর্তা যদি সরাসরি কাজ করে, কর্তা যদি সরাসরি কাজ করে তার নাম কি? মুখ্য কর্তা। গৌণ কর্তা, কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে, কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক, প্যাসিভ ভয়েস, বুঝতে পারলেন? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস মুখ্য কর্তা, আই আমি ভাত খাই, আর রাইস ইজ ইটেন বাই মি আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা। কর্তার পরে কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে তার নাম গৌণ কর্তা। তাহলে জুয়েল বাংলা পড়ায় কোন কর্তা? মুখ্য কর্তা। জুয়েলের দ্বারা বা জুয়েল কর্তৃক বাংলা পড়ানো হয়। শাহজাহান তাজমহল নির্মাণ করেন, শাহজাহান কোন কর্তা? মুখ্য কর্তা। এর গৌণ কর্তা কি? শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়। হালাকুখা বাগদাদ ধ্বংস করে, হালাকুখা বাগদাদ ধ্বংস করে, মুখ্য কর্তা। গৌণ কর্তা কি? হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয়। মিনা গান গায়, মুখ্য কর্তা। গৌণ কর্তা কি? মিনা কর্তৃক গান গাওয়া হয়। আমার দ্বারা এই কাজ হবে না, আমার দ্বারা, আমার পরে যখন দ্বারা, তাহলে কর্তার পরে যখন দ্বারা দেয়া কর্তৃক যুক্ত থাকবে কর্তার সাথে, সেই কর্তৃক গৌণ কর্তা। একটির নাম ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার কর্তা। জি, দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করে, দুজন কর্তা যখন একই সাথে কি একই কাজ করে, দুইজন কর্তা যখন একই সাথে একই কাজ করে সেই কর্তাকে বলে ব্যতিহার কর্তা। কতদিন লিখেছিলাম বাঘের মহিষে এক ঘাটে জল খায়, জল খাওয়ার কাজটা করে কি বাঘ না মহিষ? দুইজনে, দুইজনে যখন একই সাথে একই কাজ করছে সেই দুজন কর্তার নাম কি? ব্যতিহার কর্তা। রাজায় রাজায় লড়াই, কোন রাজা লড়াই করছে? এক রাজা না দুই রাজায়? এক রাজা লড়াই করবে আর এক রাজা দাঁড়িয়ে থাকবে, তাহলে কি লড়াই হবে? লড়াই করতে হলে কি করতে হবে? দুজনকে একসাথে যাইতে হবে। হ্যাঁ, দুজন কর্তা যখন একই সাথে একই কাজ করবে এই কর্তার নাম। ভাই ভাই ঝগড়া করে, বনে বনে চুলাচুলি করে,
বন্ধুতে বন্ধুতে গুতাগুতি করে, এই তো কর্তার নাম কি? ব্যতিহার। তাহলে মুখ্য কর্তা, ধ্বনি কর্তা, ব্যতিহার কর্তা। একটির নাম হলো প্রযোজক কর্তা, আরেকটির নাম হলো প্রযোজ্য কর্তা। গতদিন আলোচিত হয়েছে, গতদিন কি আলোচনা করেছি? প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা গত ক্লাস আলোচনা করেছি না ভাই? জি, দুজন কর্তা। যদি কেউ কাউকে দিয়ে করিয়ে নেয়, মনে আছে? আর বলবো না। তাহলে যে করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক, যে করিয়ে নেয় সে কি? প্রযোজক। আর যাকে দিয়ে করানো হয় সে হচ্ছে প্রযোজক। গতদিন অনেক উদাহরণ দিয়েছি। মা শিশুকে দুধ খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, সাপুড়ে সাপ খেলায়, মনুমিয়া বাদর নাচায়, জুয়েল কিবরিয়া ছাত্রদের বাংলা পড়ায়। তাই যে করিয়ে নেয় সেও কর্তা। কেমন কর্তা? প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেও কর্তা। কি কর্তা? প্রযোজক কর্তা। আর একটি কর্তার নাম হলো কর্মকর্তা। কর্মকর্তা লেখেন। শেষ কর্তার নাম কি? কর্মকর্তা। লেখেন বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে, বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাকে বলা হয় কর্মকর্তা। বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে, বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাহলে সেই কর্তাকে বলা হয় কর্মকর্তা। বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাহলে সেই কর্তার নাম কি? কর্মকর্তা। এখন দেখেন পরীক্ষার প্রশ্ন হবে এমন যে বাঁশি বাজে, ট্রেন চলে। এখন পরীক্ষার প্রশ্ন, বাঁশি কোন কর্তা বলেন? সরি, বাঁশি কর্তৃকারক না কর্মকারক সেটা বলেন। বাঁশি কর্তৃকারক নাকি কর্মকারক নাকি করণকারক না অধিকরণকারক? বলেন তো দেখি, কে পারবেন? কমেন্টসে যান দ্রুত। বাঁশি কোন কারক? বাঁশি কই? কমেন্টস আসছে না যে এখনো? হাদি লিয়াকত কর্মকারক, ফৌজি ইয়াসমিন কর্ম, সুবির জাহান সুহি কর্ম, শাপলা খাতুন কর্ম, ইব্রাহিম কর্ম, হৃদয় লিয়াকত আবার কর্ম না। একজন দুইবার উত্তর দেওয়ার দরকার নেই। কণিকা ঘোষ কর্ম। সবাই ভুলের মধ্যে আছেন, সবাই ভুলের মধ্যে আছেন, সবাই। দেখছেন? আপনারা নিশ্চিন্তে, ওমর ফারুক নিশ্চিন্তে আপনারা উত্তর দেবেন কর্ম, তাই না? নিশ্চিন্তে। হ্যাঁ, এই যে রূপসানা মিমি দিয়েছে উত্তর কর্তৃ, মুক্তাবাড়ি কর্ম, কর্মকারক। জি, কোন কারক? কর্তৃকারক। এটা কর্তৃকারক। জি, কর্তৃকারক। আপনারা কিন্তু 80 ভাগেরও বেশি, 90 ভাগ ছাত্রই 95 বলতে পারে উত্তর দিয়েছেন কর্ম, 2-3 জন দিয়েছেন কর্তা। তাহলে সবাই বেশিরভাগই ভুলের মধ্যে আছেন, 2-1 বাদ দিয়ে। এখন কেন এটা কর্ম উত্তর দিয়েছেন আপনারা? থামেন, জি থামেন। কেন কর্ম উত্তর দিয়েছেন? বাজেটা ক্রিয়া। কে বাজে না কি বাজে? কে বাজে না কি বাজে? তো কি বাজে? বাঁশি বাজে। তো কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম। এজন্য তো কর্ম দিয়েছেন। মহা ভুল করেছেন। জি, মহা ভুল করেছেন। কে দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? এটা হলো বাচ্চাদের পড়া। বিসিএস বা অ্যাডমিশন বা হায়ার লেভেলে এই কাম হবে না, নিশ্চিত ভুল করবেন। কর্তৃ ভাই, কর্তৃ। কেন কর্তৃ? বাজারটা হলো ক্রিয়া, বাজার কাজটা করছে কে? বাঁশিওয়ালা। এটা সামনাসামনি ক্লাসে হলে ভালো হতো। আমি জানি না আপনাদের বোঝাতে পারবো কিনা, বোঝানো খুব মুশকিল। বাজার কাজটা করছে কে? বাঁশি না বাঁশিওয়ালা?
কে বাজছে? বাঁশিওয়ালা। বাজার কাজটা করছে বাঁশি ভাই, বাজার কাজটা করছে বাঁশি। এখন যদি বলেন স্যার বাঁশি তো বাজতে পারে না, বাঁশি বাজুক দেখি কেমন করে বাজতে পারে। বাঁশিটা যদি রেখে দেন বাঁশি বাজতে পারবে? 1000 বছর 1 কোটি বছর রেখে দিলে বাঁশি বাজতে পারবে না। তো না বাজতে পারলে না পারুক, না বাজলে আমার কি, না বাজলে না বাজুক গা। যখন বাজবে, না বাজলে তো নাই বাজবে, যখন বাজবে তখন বাঁশি বাজবে না আপনি বাজবেন? বাজবে বাঁশি। এই বাঁশিটা যদিও বস্তু, কিন্তু এই বাক্যে বাঁশি কি কর্তা হিসেবে বাজার কাছে করছে কে? বাঁশি ভাই, বাঁশি। কিন্তু বাক্যটা ঘুরিয়ে দিয়ে বলবে বাঁশি বাজায়, বাঁশি বাজায়। এবার বাঁশি আর কর্তা না, আপনি যদি মুখস্থ করে রাখেন জুয়েল স্যার বলেছিল বাঁশি কর্তা, জুয়েল স্যার বলেছিল বাঁশি কর্তা, জুয়েল স্যার মাল স্যার শেখাইছিল বাঁশি কর্তা। এবার আর বাঁশি কর্তা নাই, কারণ ক্রিয়া হচ্ছে বাজায়। ওই যে প্রথম দিন কতদিন বলছে যে শব্দটা কোনো কারক না, শব্দটা কোনো কারক না, ক্রিয়ার সাথে রিলেশন, তাহলে বাজায়। এবার বাজায়টা কে? বাজায় কে? বাজায়, বাজায় বাঁশিওয়ালা, বাজায় কৃষ্ণ, বাজায়, হ্যাঁ তাই না, রাশেদুজ্জামান রাশেদ জি। আর কি বাজায়? বাঁশি। তাহলে বাজানোর বিষয় হলো বাঁশি। এবার কর্ম। তাহলে এখানে ঝামেলা আছে, যদি বোঝেন তাহলে ঝামেলা নাই, আর যদি না বোঝে ঝাঁপ মারেন তাহলে বহুত ঝামেলা। ট্রেন চলে, চলবে কে? ট্রেন না আপনি চলবেন? না, ড্রাইভার চলবে। চলে কে? ট্রেন চলে, ট্রেন। তো ট্রেন চলে, তো ট্রেন কর্তা। চলার কাজটা আপনি করবেন? আপনি কি ট্রেনকে ধাক্কা মারবেন? চলছে কে? ট্রেন নিজেই, ট্রেন কর্তা। কিন্তু যখন ট্রেন চালায় তখন ট্রেন কর্তা না, চালায় কে? চালায় রহিম, চালায় করিম, চালায় ড্রাইভার, চালায়। তখন চালাইটা ক্রিয়া, চালায় কে? কেউ একজন। আর কি চালায়? ট্রেন, কর্ম। বুঝতে পারলেন? ঝামেলা, ঝামেলা আছে। গতদিন বললাম, গতদিন প্রথম দিয়েছি জুয়েল কলম দিয়ে লেখে, মনে আছে? জুয়েল কলম দিয়ে লেখে। কে লেখে এখানে? জুয়েল। ক্রিয়াটা লেখা, লিখছে জুয়েল, কর্তা। কি লিখছে? কারক। কোথায় লিখছে? বোর্ডে, মনে আছে? জি। আর কি দিয়ে লিখছে জুয়েল? কলম দিয়ে। তাহলে কলম হচ্ছে করণ, কলমের সাথে। কিন্তু এ কলমটা ভালো লেখে, এ কলমটা ভালো লেখে। এবার লেখে কে? জুয়েল না ভাই, লেখে কে? কলমটা লেখে। এখন বলবেন কলম কই লিখবে? কলম লেখুক তো, ছুঁয়ে দেন তো। কলম লেখে না, লেখে না। কিন্তু যখন বললাম যে কলমটা ভালো লেখে, তখন কিন্তু লেখার কাজটা করছে কে? কলমটাই। তো ম্যাক্সিমাম ছাত্র, বাংলাদেশের ৯৮% ছাত্র এই প্রশ্নগুলি, এই কারো গেলেই কিন্তু কি অমনি ঝাঁপ মারবে কি কর্মে। কেন ঝাঁপ মারবে ভাই? ওই যে বলছে কে লেখে না কি লেখে, তো কলম তো কে লেখে হয় না, তাহলে কি লেখে? কি দিয়ে প্রশ্ন করলে কি কর্ম? ওই যে ভাইয়া টাইপের কিছু মাস্টার আছে, ভাইয়া টাইপের, মাঠে ঘাটে বাজারে পাওয়া যায়, অনেক নামি দামি কোচিং সেন্টারেও ভাইয়া টাইপ আছে, পড়ায় যে কে কে বাজে না কি বাজে, তো কে বাজে তো না কি বাজে, তাহলে হবে না, কাম হবে না। ঠিক আছে জি। তাহলে আবার বললাম যে হ্যাঁ, আসলে বাঁশি একটা বস্তু, ট্রেন একটা বস্তু, কলম একটা বস্তু। বুঝতে পারলেন? এরা কর্তা হওয়ার কথা না, কর্তা আসলে না, এরা আসলে কর্ম, অবজেক্ট, বস্তু। কিন্তু বাক্যে মাঝে মধ্যে এদেরকে কর্তা হিসেবে বসানো হবে, এদেরকে বাক্যে কর্তা হিসেবে বসানো হবে। তখন এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে কর্তা। তখন ওই কর্তার নাম কর্মকর্তা। বুঝতে পারলেন? তাহলে কর্তা কি জাতীয় কর্তা? তাহলে কর্মকর্তা। কিন্তু কোন কারক? কর্তৃকারক। এই যে নেকড়াটা দিয়ে আমি মুছতেছি, দেখছেন? এই যে লাল নেকড়া, হ্যাঁ জি, আমার পাঞ্জাবির একটা অংশ আর কি জি। তো জুয়েল নেকড়া দিয়ে মোছে, তাহলে কে মোছে? জুয়েল। জুয়েল হচ্ছে কর্তা। কি দিয়ে মোছে? জুয়েল এই নেকড়া দিয়ে। এটা তো করণ কারক। কিন্তু এই নেকড়াটা ভালো মোছে, এই নেকড়াটা ভালো মোছে, তখন জুয়েল মোছে না, মোছে কে? এই নেকড়াটা। এটা হলো বস্তুবাচক কর্তা, কর্তৃকারক। গিটার বাজে, তাহলে বাজে কে? গিটার না আমি? আমি বাজে না গিটার বাজে? বাজে গিটার ভাই, গিটার হচ্ছে কর্তা। কিন্তু জুয়েল গিটার বাজায়, তখন আবার গিটার বাজে না, বাজায় কে? জুয়েল কর্তা। কি বাজায়? গিটার। বুঝতে পারলেন? ঢোল বাজে, তাহলে বাজে কি? ঢোল না ঢুলি? কে বাজে? ঢুলি না ভাই, বাজার কাজটা করে ঢোল। আর বাজায় কে? ঢুলি। হ্যাঁ, ক্রিয়া যখন বাজায়, বাজায় তখন কে বাজায়? ঢুলি বাজায়, ঢুলি কর্তা।
কি বাজে? ঢোল কর্ম। কিন্তু ঢোল বাজে, শাঁখ বাজে, গিটার বাজে, তাহলে কি বোঝা গেছে? আর এই কর্তার নাম কি? হ্যাঁ, এই কর্তাটার নাম কর্মকর্তা। বস্তুবাচক কর্তার নাম কি? কর্মকর্তা। জি, থ্যাংক ইউ। এবার লেখেন কর্ম। কর্মের প্রকারভেদ। কর্ম ওই কি দিয়ে আর কে দিয়ে এই প্রশ্ন করে এই হায়ার এডুকেশনে কিন্তু কারক নির্ণয় করা যাবে না। বাচ্চা বয়সে যা শিখিয়েছে আপনার হাই স্কুলের মাস্টার বা, তাই না, ওই কাম দিয়ে এই হায়ার এডুকেশন হবে না ভাই। বুঝতে পারলেন? কে পড়ে না কি পড়ে, কে বাজে না কি বাজে, কে চলে না কি চলে, এইগুলো দিয়ে কাম হবে না ভাই। জি, দেখেন কর্ম ক্রিয়ার বিষয়। ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার জি ইনশাল্লাহ। সাহিত্য বাংলা তো ভাই মাতৃভাষা, বাংলা তো ভালোবাসার ভাষা, কিন্তু বোঝেন না তো, খালি তো ঝাঁপ দেন। আর ওই যে ঘষা মারা মেথড, ঘষা মারা মেথডে কিছু পড়া লাগবে, অল্প কিছু জিনিস, কিন্তু মূল যে ব্যাকরণ সেগুলি কি করতে হবে? সেগুলি বুঝে পড়তে হবে। বুঝলে দেখবেন অনেক মজা। বুঝতে পারলেন? অনেক মজা। জি ইনশাল্লাহ, নমিতা বিশ্বাস ইনশাল্লাহ। হ্যাঁ, ভুল করবেন না ইনশাল্লাহ। আমি পরীক্ষা যখন দিবেন তখন ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে যে হ্যাঁ, এই স্যার শিখিয়েছিল। অবশ্যই ইনশাল্লাহ মনে পড়বে আমাকে। আমাকে ভুলে পরীক্ষা যতদিন দিবেন আমাকে ভুলার সুযোগ নাই। বাংলা প্রশ্ন এলেই কিন্তু আমার কথা মনে পড়বে, কারণ আমি ক্লাসে যা যা বলছি, যা যা পড়াচ্ছি, সেগুলো হুবহু পরীক্ষায় আসবে। জি, যখন আসবে তখন টের পাবেন, আমার স্মরণ করবেন, মনে পড়বে আমার কথা। এই ফেসটা মনে পড়বে যে হ্যাঁ স্যার, আমি যা বলছি বললাম, বাংলাদেশের বাইরে কোনো প্রশ্ন কি হবে না ইনশাল্লাহ। তো ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়ার বিষয় ইনশাল্লাহ। হ্যাঁ, ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। তাহলে কর্ম দুই রকম, গতদিন বলেছি মনে আছে? দুই রকম। কেন? একটা হলো ক্রিয়ার বিষয়, একটা ক্রিয়ার বিষয়। খায় কি খায়? ভাত খায়, রুটি খায়। পড়ে কি পড়ে? বই পড়ে, কোরআন পড়ে, তাহলে ক্রিয়ার বিষয়। আর যাকে আশ্রয় করে, ওই যে বললাম যে বাবা আমাকে বই দিয়েছে, দিয়েছে তো বই, বাবা দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, আমি। অর্থাৎ বাবা কাজটা করেছে বই দেওয়ার কাছে, কাকে আশ্রয় করে? আমাকে আশ্রয় করে। ডাক্তার রোগীকে ওষুধ দিয়েছে, ডাক্তার হলো কর্তা, দিয়েছে কি? দিয়েছে এটা ক্রিয়া, কি দিয়েছে? ওষুধ। ওষুধ হচ্ছে ক্রিয়ার বিষয়, কর্ম। আর ডাক্তার ওষুধ দেওয়ার কাজটা কাকে আশ্রয় করে করেছে? রোগীকে। রোগী ওখানে কর্ম। কতদিন আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি যে ক্রিয়ার বিষয়টা হলো বস্তুবাচক কর্ম বা মুখ্য কর্ম, আর যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া করে সে ব্যক্তিটাকে বলে ব্যক্তিবাচক কর্ম, গৌণ কর্ম। তো তাহলে আমরা কর্মের ভাগে চলে যাই। অলরেডি দুটো ভাগ আমরা কতদিন পড়িয়েছি। একটির নাম হলো মুখ্য কর্ম, আর একটির নাম কি? গৌণ কর্ম। লেখেন এই দুটি কর্ম কতদিন পড়িয়েছি, তবু আরেকবার বলছি। জি ইনশাল্লাহ। আমি প্রত্যেক পরীক্ষা কমন মাল কিনা সোলাইমান কবির, এটা পরীক্ষার হলে গেলে টের পাবেন। আমি কি বয়ান দিচ্ছি, বিজ্ঞাপন দিতে এসেছি, না আসলে আপনাকে শেখাতে এসেছি, এইটা আপনি পরীক্ষায় যখন অ্যাটেন্ড করবেন তখন টের পাবেন। জি দেখেন, মুখ্য কর্ম আর গৌণ কর্ম গতদিন উদাহরণ দিয়েছে, আজকে শুধু বলে দিচ্ছি। দেখেন, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। বস্তুবাচক কতদিন উদাহরণ দিয়েছি ভাই, অনেকগুলো, আজকে উদাহরণ দিচ্ছি না। তাহলে বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। একটি স্পেশাল কর্ম সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। জি সমধাতুজ,
গুরুত্বপূর্ণ একটি কর্ম যেটা গতদিন করলেন, সমধাতু কর্ম। দেখেন আমরা গতদিন বলেছিলাম যে আমি ভাত খাবো। ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মনোযোগ বাড়াবেন, মনোযোগ বাড়ান একটু। আমি ভাত খাবো, খাবোটা হচ্ছে ক্রিয়া, খাবোটা কি ক্রিয়া, কে খাবো আমি, আমি হচ্ছে কর্তা। কি খাবো আমি, ভাত, ক্রিয়ার বিষয় তাহলে কর্ম। ক্লিয়ার? তাহলে খাওয়াটা খাবোটা কাজ, খাবো কে আমি, আমি কর্তা, কি খাবো ভাত হচ্ছে কর্ম। ভাত নাকি রুটি খেতে পারি, বিস্কিট খেতে পারি, কলা খেতে পারি। তাহলে খাবো ক্রিয়া আর ভাত হচ্ছে কর্ম। এখন আজকে আমার রাতে একটা দাওয়াত আছে, ডিনার আছে, এখানে আমি কি খাবো, এমন খাওয়া খাবো, আজকে ডিনারে সাফারে এমন খাওয়া খাবো। তাহলে এবার কি খাবো বলেন তো, খাবোটা ক্রিয়া ভাই, খাবোটা কি ক্রিয়া, কি খাবো, খাওয়া খাবো, খাওয়া। এই যে ক্রিয়া আর কর্ম, ক্রিয়ার বিষয় দুটো চেহারা কি অনেকটা একই ধাতু থেকে। ক্রিয়া আর কর্মের চেহারাটা যদি সাইজটা যদি অনেকটা একই রকম হয়, মানে ব্যাকরণ বলেছে ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে, ক্রিয়াও কোন ধাতু থেকে, খাও একই ধাতু থেকে তৈরি হয়, ক্রিয়া কর্ম যদি একই ধাতু থেকে তৈরি হয় তার নাম কি, সমধাতু কর্ম। কি কর্ম, সমধাতু। মিনা রবীন্দ্রসঙ্গীত গায়, তাহলে গায়টা হলো ক্রিয়া, গায় কি ক্রিয়া, কে গায়, মিনা কর্তা, কি গায়, রবীন্দ্রসঙ্গীত কর্ম। মিনা লালন গীতি গায়, মিনা নজরুল গীতি গায়, মিনা লোকগীতি গায়, গাওয়াটা ক্রিয়া, আর নজরুল গীতি, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত কর্ম। আর মিনা এমন গাওয়া গিয়েছে, মিনা এমন গাওয়া গিয়েছে আজকে, তাহলে কি গিয়েছে, গাওয়া গিয়েছে বা গান গিয়েছে, এটা হচ্ছে সমধাতু কর্ম। বুঝতে পারলেন? আমি বাংলা পড়ি, আমি কি বাংলা পড়ি, বাংলা পড়ি, তাহলে পড়ি ক্রিয়া, কে পড়ি, আমি কর্তা, কি পড়ি, বাংলা। ইংরেজি পড়ি, সাধারণ জ্ঞান পড়ি, বিজ্ঞান পড়ি, কর্ম। এমন পড়া পড়বো আজ, এমন পড়া পড়বো, তাহলে কি পড়বো, পড়া পড়বো, সমধাতু কর্ম। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, কি বলা হয়, ফ্যাক্টিটিভ ভার্ব। এ ড্রিম এ সুইট ড্রিম, ran a race, sing a song, ফ্যাক্টিটিভ। সমধাতুজ, সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্মের অপর নাম কি, ধাত্বর্থক কর্ম। সমধাতুজ কর্মের অপর নাম ধাত্বর্থক। কেন এটা জানতে হবে, পরীক্ষা করবে নিচের কোনটি ধাত্বর্থক কর্ম। এবার তো অজ্ঞান হয়ে যাবেন যে স্যার ধাত্বর্থক কর্ম তো জীবনে শুনি নাই, এই আবার কি, এটা জীবনে পড়ানো হবে না। সমধাতুজ কর্ম যেই মাল, সেই মালের আরেকটা নাম কি, ধাত্বার্থক। একই ধাতু থেকে, ক্রিয়ার কর্ম কি একই ধাতু থেকে, যার নাম কি, ধাত্বার্থক কর্ম। জি, কোগনেট, সরি হ্যাঁ কোগনেট, সরি সরি, থ্যাংক ইউ, ফ্যাক্টিটিভ তো আলাদা, কোগনেট, হ্যাঁ থ্যাংক ইউ খোরশেদ আলম, হ্যাঁ কোগনেট ভার্ব, থ্যাংক ইউ। পরীক্ষা প্রশ্ন হবে, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন সুখের মরণ কে মরতে পারে, এমন সুখের মরণ কে, এমন দৌড় দৌড়াবো, এমন মার মারবো, মারবো এখানে, আর লাশ পড়বে যার যার জায়গায়, ঠিক আছে। ঠিক, উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। দেখেন উদ্দেশ্য কর্ম আর কি, বিধেয় কর্ম, উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম, উদ্দেশ্য কর্ম বিধেয়, বিধেয় কর্ম। নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে একটা উদাহরণ আছে, দেখবেন, আমি উদাহরণটা লিখছি কারণ পরীক্ষায় ওই উদাহরণটা হুবহু আসে। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে হরিদ্র। হ্যাঁ দ্রুত লিখে নেন। দুধকে মোরা দুগ্ধ বলে, হলুদকে হরিদ্রা। আচ্ছা এই বাক্যে ক্রিয়া কোনটা ভাই, একটু দেখেন তো, ক্রিয়া,
ক্রিয়াটা দেখেন, বলি, বলিটা হচ্ছে ক্রিয়া, বলিটা ক্রিয়া। বলার কাজটা করছে কে? এই যে মোরা। বলার কাজটা করছে কি? মোরা। মোরা হচ্ছে কর্তা। আমরা কার সম্পর্কে বলি? দুধ সম্পর্কে। তাহলে কর্তা বলির, ভালো করে শুনেন, বুঝলে বুঝপাতা ক্লিয়ার, আর না বুঝলে ঝামেলা। বলাটা কাজ, বলাটা ক্রিয়া, বলার কাজ করছে কারা? মোরা, আমরা কর্তা। আমরা কার সম্পর্কে বলছি? দুধ সম্পর্কে। তাহলে কর্তা যার সম্পর্কে বলে সেই ব্যাটা হলো উদ্দেশ্য। যে বলে যারা বলে সে হলো কর্তা, তারা কি? কর্তা। আর এই কর্তা যার সম্পর্কে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। কি কর্ম? উদ্দেশ্য কর্ম। আমরা কার সম্পর্কে? দুধ সম্পর্কে। আর দুধকে আমরা কি বলছি? দুগ্ধ। এর নাম বিধেয় কর্ম। যে বলে, যারা বলে সে হচ্ছে কর্তা। আর কর্তা যার সম্পর্কে বলে, যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্যকে নিয়ে যা বলে তাহলে বিধেয়। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হলো উদ্দেশ্য কর্ম। কর্তা তো কর্তা বলছে, কর্তা আমরা বলছি, আমরা বলছি। আমরা কার উদ্দেশ্য করে বলছি? দুধকে উদ্দেশ্য করে, দুধ উদ্দেশ্য কর্ম। আর দুধকে আমরা কি বলছি? বিধেয়, দুগ্ধ, এটা বিধেয় কর্ম। হলুদকে কি? হলুদকে উদ্দেশ্য। আর হলুদকে আমরা কি বলছি? হরিদ্রা, বিধেয়। আর একটু উদাহরণ দিব। দেখেন, কিছুদিন আগে ফেসবুকে আমার অল্প কিছু স্টুডেন্ট, সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না চেহারা টেহারা না চিনলে, তো একটু কিছু স্টুডেন্ট আমার ফেসবুক ফ্রেন্ড আছে। আমি ফেসবুক অত একটা বসেও না, মাঝে মধ্যে থাকি আর কি। তো হঠাৎ করে একদিন একটা ছবি দেখি, একটা সুন্দরী আমার ছাত্রী আর একটা সুন্দর ছাত্রীর সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে উইথ মাই হাব্বি, উইথ মাই হাব্বি। তো আমি একটু আটকে গেলাম, উইথ মাই হাব্বি এটা আবার কোন মাল? এর আগে ছবির ক্যাপশনে দেখেছি মেরা দেয় উইথ মাই জান, উইথ মাই সোনা, উইথ মাই ময়না, উইথ মাই উলু লুলু, উইথ মাই পুতু পুতু, হ্যাঁ এই টাইপের। তো উইথ মাই হাব্বি এই মালটা আবার কি? পরে একটু গবেষণা করে বুঝলাম উইথ মাই হাব্বি মানে উইথ মাই কি? হাজবেন্ড। এখন হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে, কয়েকদিন পরে বলবে হাব্বা, তারপরে হাবা, কত আরো নিচে নামাবে, তাই না? তাহলে এখন তো বলে হাজবেন্ডকে মেয়েরা হাব্বি বলে। তাহলে বলে এটা হলো ক্রিয়া। কারা বলে? মেয়েরা। মেয়েরা হচ্ছে কর্তা। মেয়েরা কাকে উদ্দেশ্য করে বলে? হাজবেন্ডকে। হাজবেন্ড হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর হাজবেন্ডকে কি বলছে? হাব্বি, তাহলে বিধেয়। প্রেমিকাকে আমরা ডার্লিং বলি, প্রেমিকাকে আমরা কি বলি? ডার্লিং বা সুইটার। আমরা বলি, আমরা কর্তা। আমরা কাকে উদ্দেশ্য করে বলি? প্রেমিকাকে। প্রেমিকার উদ্দেশ্য কর্ম। আর প্রেমিকাকে আমরা কি বলছি? ডার্লিং বা সুইটহার্ট। মাকে আমরা মম বলি, বাবাকে বলি ড্যাড। যে বলে, যারা বলে সে কর্তা। কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য করে যা কর্তা যাবে তাকে বিধেয় কর্ম। যে তাহলে কর্ম কয় প্রকার? কর্ম 5 প্রকার। মুখ্য কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। জি থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট। লেখেন অধিকরণ। আমরা গতদিন উদাহরণ দিয়েছি অধিকরণের কাজটি কোথায় হয়, কখন হয়, মনে আছে? কোথায় আর কখন, কাজটি কোথায় আর কাজটি কখন, মনে আছে? ক্রিয়াটা কোথায় ঘটে আর কখন ঘটে, কোথায় ঘটে কখন ঘটে। কোথায় এটাকে বলি স্থান, স্থানাধিকরণ। আর কখন এটাকে বলা হয় কালাধিকরণ। অধিকরণ প্রধানত দুই প্রকার। অধিকরণ, অধিকরণ প্রধানত দুই প্রকার। অধিকরণটা প্রধানত দুই প্রকার। প্রধানত কিন্তু কয় প্রকার বললে? দুই প্রকার না, প্রধানত দুই প্রকার। কি কি? স্থানাধিকরণ, কালাধিকরণ। তাহলে ক্রিয়া সংগঠনের স্থান কোথায়, কোথায় ঘটে ঘটনাটা বা কাজটা কোথায় ঘটে, কোথায়? কখন ঘটে? গতদিন আমরা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? আমি সকালবেলা ভাত খাই। কখন ভাত খাই? সকালবেলা। কোথায় ভাত খাই? কোথায়? টেবিলে। বিসিএস এ প্রশ্ন হবে, অ্যাডমিশনের প্রশ্ন হবে, প্রাইমারিতে প্রশ্ন হবে, ব্যাংকে প্রশ্ন হবে। 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কোন অধিকরণ ভাই? কতদিন ধরে ভিজায় রেখেছি? 30 বছর। কালাধিকরণ। এইখানে তো দাদির কবর, এই ডালিম গাছের তলে।
কোথায়? এই ডালে বসে তাহলে স্থানাধিকরণ। আসো যদি বাঁশ বাগানে, আবার হবে দেখা, হ্যাঁ তাই না? আসো যদি বাঁশ বাগানে, আসো যদি পদ্মা গার্ডেনে, আসো যদি পার্কের পেছনে, আবার হবে দেখা, স্থানাধিকরণ। সন্ধ্যায় দেখা হবে, সন্ধ্যায় দেখা হবে, কালাধিকরণ। আমি সকালে হাঁটি, কখন হাঁটি? সকালে, কালাধিকরণ। আমি নদীর ধারে হাঁটি, তাহলে কোথায় হাঁটি? নদীর ধারে, স্থানাধিকরণ। তাহলে ক্রিয়া সংগঠনের স্থান এবং ক্রিয়া সংগঠনের কি সময়। ঠিক আছে? জি। এখন স্থানাধিকরণ হলো দুই প্রকার, একটি হলো ঐকদেশী, আরেকটির নাম হলো অভিব্যাপক। স্থানাধিকরণ, স্থানাধিকরণের অপর নাম আবার একটু লিখে নেন, নাহলে আবার স্থানাধিকরণের অপর নাম আধারাধিকরণ। যার নাম স্থানাধিকরণ, স্থানাধিকরণের অপর নাম কি? হাব্বি জামাইয়ের নাম না, নাহিদা হাব্বি হাজবেন্ড, উইথ মাই হাজবেন্ড, না লিখে শর্টকাট মেস উইথ মাই হাব্বি। স্থানাধিকরণ অপর নাম কি? আধারাধিকরণ। আধার, আধার না কিন্তু কি আধার। এই আধার মানে স্থান, আধার মানে কি স্থান বা পাত্র। তাহলে নিচের কোনটি আধারাধিকরণ? তখন ওর উত্তর দিয়ে না যে স্যার ওই যে বলেছিল সন্ধ্যার অন্ধকারে দেখা হবে, ওটাই মনে হয় আধারাধিকরণ না, ওটা কালাধিকরণ। আধার মানে স্থান, যাহা স্থান তাহারই অপর নাম কি আধার। যাহা স্থানাধিকরণ তাহারই অপর নাম কি আধারাধিকরণ। স্থান বা আধারাধিকরণ ঐকদেশী আর অভিব্যাপক লিখে নেন। ঐকদেশিক আর কি অভিব্যাপক, এটা বুঝে নিতে হবে, নাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু সিট পটান হয়ে যাবে। নদীতে পানি আছে, নদীতে নৌকা আছে, নদীতে মাছ আছে, নদীতে কুমির আছে। লেখার দরকার নেই, শুধু কি বলছি শোনেন, লেখার দরকার নেই, বইয়া পুস্তক আছে, শুধু আমি যে বোঝাতে চাই তা বুঝে নেবেন, ধারণ করবেন। রুমে তো বই পুস্তক থেকে উদাহরণগুলি পাবেন, আমার কথাটা পাবেন না। অবশ্যই এই যুগের সুবিধা আছে যে আবার বারবার ঘুরিয়ে দেখলে পাবেন আর কি। তো পানি কোথায় আছে বলেন তো? পানি নদীতে। নৌকা কোথায় আছে? নদীতে। মাছ কোথায় আছে? নদীতে। কুমির কোথায়? নদীতে। সব স্থানাধিকরণ, সব নদী কি স্থানাধিকরণ। সবগুলো নদী কোথায় পানি আছে, কোথায় নৌকা আছে, কোথায় মাছ আছে, কোথায় কুমির আছে, কোথায় নদীতে, স্থানাধিকরণ। কিন্তু কোনটা ঐকদেশী আর কোনটা অভিব্যাপক। কোন স্থান ঐকদেশিক আর কোন স্থান অভিব্যাপক, কেমনে বুঝে নেন, মনোযোগ বাড়ান। খালাতো বোন খালাতো ভাইয়ের চিন্তা বাদ দিয়ে একটু আমার চিন্তা করেন, আমার পড়ার কথা বলেন। জি, তাহলে পানি কোথায় আছে? নদীতে। নদীর কোথায় বলেন তো? পানি নদীর কোথায় আছে? নদীর পুরোটা জুড়ে। নৌকা নদীর কি পুরোটা জুড়ে আছে? কোথাও কোথাও আছে, এক জায়গায়, দুই জায়গায়, 10 জায়গায়, 20 জায়গায়, 50 জায়গায়, কিন্তু নদীর পুরো নদী জুড়ে নৌকা নাই। মাছ কোথায় আছে? এক দুই জায়গায় না, সব জায়গায়? সব জায়গায় নাই। অনেকে ভাবছেন সব জায়গায় না, ভাই মাছ সব জায়গায় যদি থাকতো তাহলে সকালবেলা যখন বউ বলতো যান মাছ নিয়ে এসো, তাহলে ব্রাশ করতে করতে নদীর ধারে যেতাম, গিয়ে এরকম করে কি মাছ ধরে নিয়ে আসতাম, হতো না? ধরা যাবে, এরকম করে মাছ পাওয়া যাবে। যদি সব জায়গায় থাকতো তাহলে তো পাওয়ার কথা ভাই, সব জায়গায় নাই। সব জায়গায় কি নাই, কোথাও আছে কোথাও নাই। হাত দিয়ে না, জাল ফেললে কি মাছ পাওয়া যাবে? একটা জাল নিয়ে গেলাম, ফেললেই মাছ পাওয়া যাবে? পাওয়া যেতেও পারে, নাও পারে, মানে কোথাও আছে কোথাও নাই। এখানে থাকলে ওইখানে নাই, আবার ওইখানে থাকলে এখানে নাই, সব জায়গায় মাছ নাই। ফলে ঐকদেশী। কুমির কোথায় আছে? কোথাও কোথাও। তাহলে কোনো জায়গায় যদি কোনো কিছু পুরোটা জুড়ে থাকে, কোথাও যদি কোনো কিছু পুরোটা জুড়ে থাকে তাহলে অভিভাবক, আর যদি কোথাও কোথাও থাকে তাহলে ঐকদেশী। বুঝে গেছে না? যায় না? তাও যদি না বোঝেন, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বোঝায় আপনাদের, তাও বোঝেন না, কেমনে হবে?
আকাশের চাঁদ আছে, আকাশের কি সব জায়গায়? না, এক জায়গায়, ঐক্যদেশে। বনে বাঘ আছে, বনের কি সব জায়গায়? না, এক জায়গায়, দুই জায়গায়, 50 জায়গায়, সব জায়গায় নেই। বাবা বাড়ি আছে, বাড়ির কি সব জায়গায়? না, এক জায়গায়। তিলের তৈল আছে, তিলের কোথায়? উপরে না, নিচে না, পাশে না, সাইডে? তিলের তৈল আছে, তিলের কোথায় আছে? সব জায়গায়। লেবুতে ভিটামিন সি আছে, কোথায় আছে? পুরোটাই। বুঝতে পারলেন? ঝিনুকের মুক্ত আছে কোথায়? ঝিনুকের পুরোটা জুড়ে না, কোন একটা, যে জিনিসটা কোন একটা জায়গায় বা দুই জায়গায় আছে সেটা ঐক্যদেশিক, আর পুরোটা জুড়ে যেটা অবস্থান করবে সেটা ঐক্য। একটি অধিকরণের নাম রাখেন বিষয়াধিকরণ। কি অধিকরণ? বিষয়াধিকরণ। বিষয়াধিকরণ, বিষয়াধিকরণ। দেখেন, কোন বিষয়ে যদি কারো, কোন বিষয়ে যদি কারো কোন বিষয়ে যদি কারো কোন বিষয়ে যদি কারো দক্ষতা বা অদক্ষতা, যোগ্যতা বা অযোগ্যতা, কাঁচা বা পাকা বোঝানো হয়। এই তো ওমর ফারুক গাধা কি বলে দেখ, কালাধিকরণ রয়ে গেছে কখন রে গাধা? ওই যে সন্ধ্যায় দেখা হবে, ওই যে সকালে দেখা হবে, এটা তো বললাম, বোঝালাম যে 30 বছর বিয়ের কালাধিকরণ রয়ে গেছে মানে কি? কোথায় রয়ে গেল কালাধিকরণ? তোকে আবার কেমনে আলাদা করে বোঝাবো? কোন বিষয়ে যদি কারো দক্ষতা বা অদক্ষতা, যোগ্যতা বা অযোগ্যতা, কাঁচা বা পাকা বোঝানো হয়, সেই বিষয়টা করে বিষয় দেওয়া। এখানে একটু সাবধান থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা, সাবধান থাকতে হবে এই জন্য যে বিষয় মানে কিন্তু কর্ম। ভালো করে শোনেন, বোঝার চেষ্টা করেন। বিষয় কিন্তু কর্ম। জুয়েল বাংলা পড়ায়, তাহলে জুয়েল কি পড়ায়? বাংলা পড়ায়, কর্ম। জুয়েল কি পড়ায়? বাংলা পড়ায়, কর্ম। বুঝতে পারলেন? রিয়াদ অঙ্ক পড়ায় বা অঙ্ক করায়, তাহলে কি করায়? অঙ্ক করায়, কর্ম। শামীম ইংরেজি পড়ায়, তাহলে ইংরেজি কি? কর্ম। বিষয় কিন্তু কর্ম। বিষয় মানে কি? সাবজেক্ট হচ্ছে কর্ম। কিন্তু কর্ম মাঝে মাঝে না হলে অধিকরণ হবে, বিষয়াধিকরণ হবে। কখন? সবসময় মাঝে মধ্যে। কখন? জুয়েল বাংলায় পাকা, জুয়েল বাংলায় পাকা, পাকা পাকা না কাঁচা হতে হবে, জুয়েল বাংলায় কাঁচা। রিয়াদ অঙ্কে পটু, শামীম ইংরেজিতে জানু। শামীম ইংরেজি পড়ায়, কর্মকারক। তাহলে আবার বলছে বিষয় মানে কর্ম। বিষয় মানে কি? কর্ম। ক্রিয়ার বিষয় মানে কর্ম। বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, অঙ্ক পড়ায়। কিন্তু বিষয় না বুঝে যখন ওই বিষয় কি দক্ষতা বা অদক্ষতা, যোগ্যতা বা অযোগ্যতা বোঝাবে, তার নাম বিষয়াধিকরণ। মেয়েটি গান গায়, কি গায়? গান গায়, কর্ম করে। মেয়েটি রবীন্দ্রসঙ্গীত গায়, কর্ম করে। নজরুল গীতি গায়, কর্ম করে। মেয়েটি রবীন্দ্রসঙ্গীতে ঝানু, নজরুল গীতিতে পটু। ছেলেটি কোরআন শরীফ পড়ে, তাহলে কি পড়ে? কোরআন শরীফ, কর্ম। কিন্তু ছেলেটি কোরআন শরীফ পড়ায় উস্তাদ বা ঝানু বা দক্ষ। ক্লিয়ার? তাহলে বিষয় মানে কর্ম, কিন্তু বিষয় মাঝে মাঝে বিষয়াধিকরণ হয়ে যাবে। কখন? যখন কোন বিষয়কার দক্ষতা বা অদক্ষতা, অদক্ষতা হতে পারে। জুয়েল বাংলা কাঁচা হতে পারে, পাকাই হবে তা না। বুঝা গেছে? আমার মা রান্না করে, কি করে? রান্না করে, কর্ম। আমার মা রান্নায় পাকা, আমার মা রান্নায় পটু, আমার মা রান্নায় দক্ষ। বিষয়াধিকরণ। শেষ অধিকরণটির নাম হচ্ছে ভাবাধিকরণ। শেষ শেষ অধিকরণটির নাম কি? ভাবাধিকরণ। ভাবাধিকরণ, ঠিক। 3টি বাক্য লিখে মনে রাখবেন, 3টি বাক্য লিখে মনে রাখবেন এবং আলোয় আধার কাটে, কান্নায় শোক কমে, বা কোনো লেখা আছে কান্নায় শোক মন্দিরিত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূর বা দূরীভূত হয়।
যে এই তিনটি বাক্য সেন্টেন্স লিখে নেবেন। এটা ঝামেলা আছে। এই ঝামেলা হলো যে এই বাক্যগুলি কোন কোন বইয়ে করণ কারক দেওয়া আছে। কি দেওয়া আছে? কোন কোন বইয়ে দেওয়া আছে করণ কারক। তো ঝামেলা, বিভ্রান্ত হবেন না। করণের মতো কিন্তু করণ না, ভাবাদিকরণ। যেহেতু তিনটি বাক্য, জটিলতায় যেতে চাচ্ছি না। এই তিনটি সেন্টেন্স মনে রাখবেন। ভাবাদিকরণ। দু একটা বাজারের অগামগা জগা বই ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেওয়া আছে করণ কারক। কেন করণ কারক দেওয়া আছে? আধার কাটে কিসের দ্বারা? আলোর দ্বারা দেওয়া আছে। আধার কাটে কিসের সাহায্যে? আলোর সাহায্যে করণ কারক। শোক কমে কিসের দ্বারা? কান্নার দ্বারা। কান্নার শোক কমার উপায় হতে করণ কারক। তো দয়া করে এই ব্যাখ্যা গ্রহণ করবেন না। এখানে কোনো ব্যাখ্যা নাই। কেন ব্যাখ্যা নাই? কারণ শিক্ষার্থী বন্ধুরা, আমি যদিও শেষ করতে চাচ্ছি যে কান্নার শোক কমার উপায় বা মাধ্যম না। আসলে এখানে কান্নার দ্বারা শোক কমে না। আমরা মনে করি, আমরা ভাবি, এটা আমাদের একটা ভাব, এটা আমাদের একটা ভাব। আলো দিয়ে আধার কাটা যায় না, আধারকে কখনোই কাটা যায় না। বুঝতে পারলেন? বটিতে মাছ কাটে, কাশিতে ধান কাটে, কুড়ালে গাছ কাটে, আসলে করণ। যার দ্বারা কাটা হয় সেটা আসলে করণ, কিন্তু এই বাক্যগুলিতে স্বাভাবিক যে ক্রিয়া সেগুলি প্রযোজ্য হয় না। বুঝতে পারলেন? এর একটা ভাবের বিষয়, স্বাভাবিক ক্রিয়া না। তো দুই চারটা বই ভাব তো বোঝে না, বুঝেন না? ভাব বোঝে না, শুধু বোঝে কাটে। কি দ্বারা কাটে? অমুকের দ্বারা। তার করণ না। আধার কখনো আলোর দ্বারা কাটে না। কাটার কাজটা কেন? আমরা মনে করি, আমরা ভাবি আধার কাটে, আমরা মনে করি কান্নার দ্বারা শোক কমে। আসলে কান্নার দ্বারা শোক কমে না, কমে না ভাই। আপনি তো ব্যাখ্যা বুঝতে পারছেন না। কান্না দ্বারা শোক কমে না। বুঝতে পারলেন? কান্না শোক প্রকাশের উপায়, কমার উপায় না। কান্না শোক প্রকাশের উপায়। কান্নার দ্বারা শোক কমে এমন না। সন্তান মারা গেলে মা কতদিন কাঁদলে শোক কমবে? 6 মাস পর মাকে জিজ্ঞেস করেন তো যে মা, আপনি তো 6 মাস কাঁদলেন, মোটামুটি তো অর্ধেক শোক কমেই গেছে, তাই না? বাকি আর 6 মাস কাঁদলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, বলবে? আপনি মা মরলে কয়দিন কাঁদলে শোক কমবে? 6 মাস, 1 বছর, 2 বছর। বাপ মরলে 6 মাস, ভাই মরলে 1 মাস, বোন মরলে কি 1.5 মাস, বউ মরলে কয়দিন? আচ্ছা, যাই হোক, তো কান্না শোক কমার কোনো মাধ্যম না। এই তিনটে বাক্য মনে রাখবেন। অত ব্যাখ্যা যাবো না, যেহেতু ব্যাখ্যা বললাম এই জন্য যে আপনি অন্যান্য বই পড়ে বিভ্রান্ত হতে পারেন। তবে যদি অধিকরণ কারক না থাকে, তবে বিকল্পে বলছে, যদি কোনো অপশনে অধিকরণ কারক না থাকে তাহলে এইগুলিকে আপনি তখন উপায় হিসেবে ধরে নিতে পারেন। বিকল্পে করণ দিতে পারবেন, কিন্তু অধিকরণ থাকলে করণ দেওয়া যাবে না। জি, ক্লিয়ার? তাহলে এগুলো কোন অধিকরণ? ভাবাধিকরণ। আর ভাবাধিকরণ দেখেন আলোয়, কান্নায়, সূর্যোদয়ে। ভাবাধিকরণ কারক সর্বদা সপ্তমী বিভক্তি হয়। ভাবাধিকরণ কারক সর্বদা কি হয়? সপ্তমী বিভক্তি। এই জন্য ভাবাধিকরণ কারকের অপর নাম কি? ভাবে সপ্তমী। ভাবাধিকরণ কারক দেখেন আলোয়, কান্নায়, সূর্যোদয়ে। ভাবাধিকরণ কারক সর্বদা সপ্তমী বিভক্তি হয়, সপ্তমী বিভক্তি। এই জন্য ভাবাধিকরণ কারকের অপর নাম কি? ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী। জি। তো তাহলে আমি আপনাদের একটু বলে নিই, এটা রুটিন দিয়ে শেষ করবো পড়া আজকের মতো। আজকে পরীক্ষা হচ্ছে না, যেহেতু আমি পদ প্রকরণ গতদিন শেষ করিনি অনিচ্ছাকৃত ভাবে। রুটিন লিখে নেন। আগামীকাল পড়াবো না, কিন্তু পরীক্ষা নিব। আগামীকাল রাত 11টায় পদ প্রকরণের পরীক্ষা। পদ প্রকরণ পরীক্ষা আগামীকাল ভাই। আগামীকাল মঙ্গলবার আমাদের পড়ানো নাই, এবং পড়াবো নেক্সটে পড়াচ্ছিলাম, পড়াবো না আগামী মঙ্গলবারে, আগামীকাল। কিন্তু রাত 11টায় একটা পরীক্ষা নিব। রাত 11টায় কি একটা পরীক্ষা নিব? কি পরীক্ষা? পদ প্রকরণ। আর বুধবারে কি আমাদের পড়াও আছে, 9টা 15 মিনিট আমরা পড়াবো, প্লাস পরীক্ষা নিব কি? কারক। জি, কারক পরীক্ষা নিব যদি সম্ভব হয়। আর যদি মনে করেন না স্যার কারকটা ওই দিন অপাদান ও সম্পাদন দুটো কারক থাকলো, আমি যদি পারি বুধবারে না হয় পড়িয়ে তারপর নিব, বৃহস্পতিবারে নেব, সমস্যা নাই। আর সামনে সোমবারে একটা পরীক্ষা নেব, রিভিশন টেস্ট। সামনে সোমবারে একটা রিভিশন টেস্ট নেব, প্রথম ক্লাস থেকে সন্ধি পর্যন্ত। একটু লিখে নেবেন।
আগামী সোমবারে একটা পরীক্ষা নেব, অনেকে দিতে চাচ্ছেন রিভিশন টেস্ট। প্রথম ক্লাস অর্থাৎ ওই যে বর্ণমালা থেকে সন্ধি পর্যন্ত, আমি যদি নোটিশ আকারে দিব গ্রুপে, তবে একটু লিখে নেন। তাহলে আগামীকাল রাত 11টায়, আগামীকাল পড়া নাই কিন্তু 11টায় পদ প্রকরণের পরীক্ষা নিব। আর বুধবারের 9:30টায় কারকটা বাকি অংশটুকু সম্পাদন অপদান শেষ করে সেদিনও পরীক্ষা নিতে পারি, অথবা পরের দিন শুক্রবারে পরীক্ষা নিতে পারি, যেদিন ইচ্ছে জানিয়ে দিব। কিন্তু একটা পরীক্ষা অগ্রিম দিয়ে রাখছি, অগ্রিম কারণ একটু রিভিশন করবেন। সোমবারে, আগামী সপ্তাহে সোমবারে গিয়ে প্রথম ক্লাস বর্ণমালা থেকে সন্ধি পর্যন্ত একটা রিভিশন পরীক্ষা নিব। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।